আমি থাকবো আশুর আক্তার। আজকে আমরা প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মেইন হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটার বেসিক পার্ট জানার চেষ্টা করব। এখান থেকে কিছু ম্যাথ দেখার চেষ্টা করব, হয়তো আমরা রিয়েল লাইফের সাথে কানেক্টেড করার চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা বুঝতে আরও ইজি হয়। দেখা যায় নর্মালি ক্লাসে আমরা যাই, লেকচার দেখি, হয়তো বা অনেকে দেখি না, বুঝতে চেষ্টা করি, হয়তো বা মাঝে মধ্যে বুঝিও না। এখন এরপরে আমাদের দেখা যায় এই ক্লাসগুলো রেকর্ডে তো থাকে না, যে আমরা পরের বার দেখবো বা না বোঝা জিনিসটা আবার বুঝতে পারবো। হয়তো বা আমরা অনেকে আছি যারা অনেক শাই ফিল করি কাউন্সেলিংয়ে যেতে, তো তাদের জন্য আমি মনে করি যে একটা রেকর্ডেড ক্লাস থাকা খুবই ইম্পর্টেন্ট। নর্মালি আমিও দেখা যায় একটু ইন্ট্রোভার্টি, আমি নর্মালি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে খুব বেশি যাই না। তো আমার মনে হয় যারা আমার মতো অনেকে আছে তারা রেকর্ডেড ক্লাসগুলো খুব প্রেফার করে। এর জন্য আই গেস নবনেক্স খুব বেটার, যারা হচ্ছে লাইভ ক্লাসের পাশাপাশি আপনাকে রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করতে পারবে এই প্রিমিয়াম কোর্সের মাধ্যমে। আজকে আমাদের ফ্রি ক্লাস, তবুও আমরা স্ট্যাটিস্টিক্সের বেসিক অনেক জিনিসই শিখব, চেষ্টা করব যেন আমরা খুব ভালোভাবে এগুলো আয়ত্তে আনতে পারি এবং আমাদের নেক্সটে যত টপিক আছে সেগুলোর সাথে এগুলো রিলেট করে অ্যান্সারগুলো আর ইজিলি এক্সামে লিখতে পারি। শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট। এখানে হচ্ছে আমি 2টা সেগমেন্ট রেখেছি অ্যান্ড এগুলোর মধ্যে আরও অনেক পার্ট আছে। সো ইন্ট্রোডাকশন পার্টে আমি আরও কিছু হচ্ছে ভাগ রেখেছি, যেগুলোর মাধ্যমে আমরা জানবো স্ট্যাটিস্টিক্স কী, কেন আমরা এটা করব, কেন আমাদের এটা দরকার, এবং এখানে ভ্যারিয়েবল, ডেটা টাইপ কী, পপুলেশন অ্যান্ড স্যাম্পল কী, এগুলো হয়তো জানলে আমাদের নেক্সটে যে টপিকগুলো আমরা করব বা কেন করতেছি এগুলো ইজি হয়ে যাবে। আরও একটি কথা, আজকে আমার প্রথম ক্লাস, এই জন্য হয়তো বা আমি অনেক মিস্টেক করতে পারি। আপনারা আমার মিস্টেকগুলো একটু সাইড করে জাস্ট আমার পড়ানোটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই নবনেক্সে আমার সাথে করতে আপনাদের আমি ইনভাইট করছি। ওকে, আমরা স্টার্ট করি। যে ইন্ট্রোডাকশন পার্টে, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? বাংলা এটাকে বলে পরিসংখ্যান। পরিসংখ্যানটা কী? পরিসংখ্যান মেইনলি একটা বিজ্ঞান, বা বলবো আমরা আগে যা শিখতাম একটা শাস্ত্র বলা যায়, যেখানে ধরেন বিভিন্ন তথ্য থাকে বা তথ্য নিয়ে আমরা কাজ করি। এগুলো বাদ, বিজ্ঞান তথ্য এগুলো আমরা বাদ দিই। স্ট্যাটিস্টিক্স হচ্ছে মূলত ধরেন একটা সাবজেক্ট বা বিষয়, যেখানে আমরা তথ্য নিয়ে কাজ করবো, সম্পূর্ণ তথ্য দিয়ে আমরা হচ্ছে দেখা যাবে অনেকগুলো র ডেটা থাকবে, সেখান থেকে আমরা হয়তো মিনিমাইজ করে আমরা ইনফরমেশন আনবো, সাজিয়ে ইনফরমেশন বানাবো। বা যেখানে হচ্ছে আমরা এগুলো দিয়ে ফিউচারে প্রেডিক্ট করতে পারবো কোনো মান, বা হচ্ছে দুইটা ভ্যালু কম্পেয়ার করে বা দুইটা ইনফরমেশনকে কম্পেয়ার করে কি হতে পারে, বা এখান থেকে আমরা প্রবলেম বের করতে পারি। আচ্ছা ঠিক আছে, তথ্য তাহলে কিভাবে থাকে? প্রথমত আমাদের কাছে র ডেটা থাকে। র ডেটা বলতে বোঝায় যেখানে হচ্ছে আপনার তথ্যগুলো খুব এলোমেলো থাকবে, খুব বিচ্ছিন্ন থাকবে, অ্যান্ড দেন আপনি সেটাকে হচ্ছে যে সুন্দরভাবে হচ্ছে সিরিয়াল ওয়াইজ লিখবেন বা সাজাবেন। এরপরে আপনি ডেটাগুলোকে হচ্ছে দেখবেন যে এটা হচ্ছে কি বা কিভাবে সাজানো হয়েছে। দেন আপনি ওই ডেটাগুলোকে পড়ে এখান থেকে হচ্ছে আপনার যেটা নিড, যে আমি হয়তো প্রবলেম সলিউশন করতে পারি, বা ফার্স্ট অফ অল আমাদের প্রবলেমটা বের করতে হবে। আচ্ছা, এই ডেটাতে আমরা পড়ার পরে তো আপনি কিছু পাবেন, কী পেতে পারেন এখান থেকে? আপনি এখান থেকে দেখতে পারেন যে হয়তো আপনি প্রবলেম ফাইন্ড আউট করলেন, বা হচ্ছে ধরেন আপনি কি বলা যায়, যে ধরেন কোনো একটা ভ্যালু জানতে চাচ্ছেন, বা ইন্টারভালের মধ্যে কোনো একটা মান জানতে চাচ্ছেন আপনি, সেটা আপনি জানতে পারবেন। তাহলে তথ্য মূলত আমরা কিভাবে পাই বা কিভাবে থাকে, কয়টা ধাপে থাকে? 4টা। প্রথম কি বললাম, যে তথ্যগুলোকে আমাদের সংগ্রহ করা লাগে, যেটাকে বলি আমরা র ডেটার মাধ্যমে কী পাই? আমাদের এলোমেলো মান। তারপরে আমরা কি করি? এগুলো সাজাই, তার কি করি? অর্গানাইজ করি। এরপরে হচ্ছে আমরা অ্যানালাইজ করি, আমরা পড়ি যে আচ্ছা তথ্যগুলো এখানে কিভাবে আসে বা কী। এরপরে আমরা কি করি? যে একটা প্রেডিক্ট করি যে এখান থেকে হচ্ছে কি বের হচ্ছে, বা ফিউচারে কি হতে পারে। এখন যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে পারবো। যে আপনারা হয়তো বা ধরেন আমি বললাম যে 2016 সালে
এতগুলো মেডিকেলের মধ্যে হচ্ছে মানে একটা মেডিকেল যেখানে হচ্ছে হার্টের পেশেন্ট আছে এত থেকে এত, বা হচ্ছে যারা হচ্ছে কি বলবো ধরেন জ্বর নিয়ে আসছে এরকম আছে, এরকম পেশেন্ট আছে এত, আরও ধরেন কিছু রোগ, এগুলা একটা রোগে হচ্ছে এত 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 মানুষ আছে। এগুলো আমরা ডিফারেন্টভাবে দিলাম। ধরেন একটা ইয়াতে লিখলাম আমরা, আচ্ছা আমি একটু দেখি লেখার চেষ্টা করি, থেকে লিখতে পারবো। হ্যাঁ মিনিট, এখান থেকে একটা স্লাইড আনার চেষ্টা করি। ওই স্লাইডে ভাই আমি চাচ্ছিলাম না যে ওইটা একটু ইয়ে করতে। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে কেন দরকার, স্লাইডটা ফুল স্ক্রিন করো, তাহলে ওইখানে কালার চেঞ্জ করতে পারবে, নিচে আসলে সমস্যা ফুল স্ক্রিন করে দেবো স্লাইড শোতে দিয়ে। আচ্ছা এখানে হচ্ছে আমরা কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, বা ভ্যালু বলবো না, যেখানে আমরা নাম্বার দেখতে পাচ্ছি, যেখানে 22, 12, 10, 5, 6, 28। এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি না এগুলো কি, কিন্তু আমরা ধরলাম যে উপরে আমাদের বলা আছে এগুলো হচ্ছে পেশেন্ট, এগুলো হচ্ছে পেশেন্টের হচ্ছে আমাদের কি বলে মান। এখন জাস্ট আমাদের এটা বলে দিল, আর বললো যে হচ্ছে আমাদের কিছু একটা মেডিকেলে কিছু পেশেন্ট ধরা যাক যে বিভিন্ন ক্যাটাগরিতে পেশেন্ট আছে, বা ক্যাটাগরিতে বলতে বোঝাচ্ছি যে রোগের ক্যাটাগরি হিসাবে যে পেশেন্ট আছে, এগুলো সেখানে আমাদের এগুলো মানগুলো এভাবে দেওয়া আছে। এখন আমাদের ধরলাম যে আমরা মানগুলোকে এখন দেখেন দেওয়া আছে, বিচ্ছিন্নভাবে দেওয়া আছে। এই মানটাকে আমরা কী করবো, এভাবে বোঝা যাচ্ছে না, আমরা এই মানটাকে সুন্দরভাবে সাজাবো। লাইক ধরলাম আমরা এখানে একটু আঁকাবুকিতে সমস্যা হতে পারে, আপনারা প্লিজ এটাতে কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যে আমরা লিখবো হচ্ছে যে আমাদের কি পেশেন্টের তথ্য ইনফো, আমরা লিখি এখানে যে ইনফোতে আমাদের কি থাকবে, যে আমাদের কি প্রবলেম, কোন ডিজিজ আমাদের, সেটা এখানে থাকবে। তাহলে এখানে ধরতে পারি যে আমরা কারো হচ্ছে হার্টের প্রবলেম, কারো হচ্ছে ব্রেইনের, মানে এই তো। আচ্ছা আমি আর একটা নিচ্ছি, কারো হচ্ছে এবার শুধু ফিভার। ঠিক আছে, এখন এখানে জাস্ট হচ্ছে আমরা লিখবো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দিয়ে কী বুঝবো এখানে আমরা, যে এখানে কতজন মানে পেশেন্টের হার্টের কতজন রোগী আছে। আমরা ধরলাম যে হার্টের জন্য আছে 22, ব্রেইনের পেশেন্ট আছে 12, অ্যান্ড ফিভারের আছে 10 জন। ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে একটা ডেটা থেকে, বা এইভাবে আমাদের ডেটা দেওয়া থাকলো, এখান থেকে হচ্ছে আমরা এই যে সুন্দরভাবে একটা টেবিলে কাউন্ট করলাম। এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য ধরেন আমাদের বলা থাকলে হচ্ছে যে আমরা আগে ট্যালি শিখেছি না, আচ্ছা এটা আমি পরের পার্টে দেখাবো, জাস্ট এতটুকু এখানে তো আমরা বুঝতে পেরেছি তাই না। আচ্ছা ঠিক আছে, এরপরে যে আমাদের পরের পার্ট ছিল যে ভ্যারিয়েবল ডেটা, বা হচ্ছে ডেটা টাইপ অফ ডেটা, এগুলো কি, যে ভ্যারিয়েবল হচ্ছে আপনাদের এমন এক ধরনের স্ট্যাটিস্টিক্স যেটা পরিবর্তন হতে পারবে।
ধরেন বয়স বয়স কিন্তু পরিবর্তন হতে পারে। এখন ধরেন আপনার বয়স আছে হচ্ছে যে 10, আর কয়দিন পরে আপনার বয়স হয়ে যাবে, আর 5 বছর পরে হয়ে যাবে 15, তাহলে কি এটা পরিবর্তন হতে পারতেছে? আপনার হাইটটা পরিবর্তন হতে পারতেছে না। এখন আপনার হয়তো আপনি হচ্ছেন 4 ফিট, আর হয়তো বা 5 বছর পরে আপনার হয়তো 5 বছর 1 ফিট বাড়লো, এটা হয়ে গেছে 5 ফিট। তার মানে কি ভ্যারিয়েবল হচ্ছে যে আপনার কি বলে একটা বৈশিষ্ট্য বা বলবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, যেটা পরিবর্তন হতে পারে। আচ্ছা, ডেটা কি? ডেটা হচ্ছে যখন আমরা অনেকগুলো তথ্য পাবো একসাথে, যেগুলা হচ্ছে গিয়ে সাজানো থাকবে না, সেগুলোকে আমরা বলবো ডেটা। আচ্ছা, ডেটা কি কি ধরনের হতে পারে? ডেটা আমরা দুইভাবে সাজাতে পারি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আচ্ছা, কোয়ালিটেটিভ বলতে কি বোঝায়? কোয়ালিটেটিভ বলতে বোঝায় যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ, লাইক আপনি বললেন, আমি বললাম যে ওনার ধরেন ক্যাটাগরি টাইপ কি হয়, যে আমি বললাম যে এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে ফুল হোয়াইট, ঠিক আছে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে যে ব্রাউনিশ হবে, হোয়াইট ব্রাউনিশ, আর হয়তো বা কেউ ব্ল্যাক, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কি ক্যাটাগরি, আমরা কি বুঝালাম দেখেন, রং দিয়ে, কালার দিয়ে, ঠিক আছে। আবার হতে পারে আমরা বলতে পারি যে এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটার মধ্যে হচ্ছে আমরা ধরলাম হচ্ছে মেল, আর একটার মধ্যে আমরা ধরলাম হচ্ছে ফিমেল। তাহলে এখানে আমরা কি দিয়ে বুঝালাম, আমাদের এখানে আমরা মেল বা ফিমেল হিসাবে আমরা ক্যাটাগরি হিসেবে ভাগ করলাম, ঠিক আছে। আচ্ছা, কোয়ান্টিটিভ বলতে কি বোঝায়? কোয়ান্টিটেটিভ বলতে বোঝায় যে আমাদের পরিমাণ। এখন পরিমাণের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট বলতে কি বোঝায়? যেটা হচ্ছে বিচ্ছিন্ন। আচ্ছা, দুইটা আগে আমি বলে দিই, ডিসক্রিট আর হচ্ছে কন্টিনিউয়াস। ওগুলো লিখে একটু, আচ্ছা হোক। ডিসক্রিট আর কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝাই? ডিসক্রিট হচ্ছে যেখানে আমি কাউন্ট করতে পারবো। যেমন আমি বললাম একটা ক্লাসে হচ্ছে 50 জন স্টুডেন্ট আছে, এটা আমি কাউন্ট করতে পারতেছি। বা হচ্ছে একটা মেডিকেলে 300 পেশেন্ট আছে, এটা আমি কাউন্ট করতে পারতেছি, কিন্তু এটা হচ্ছে ডিসক্রিট। আর আমরা কন্টিনিউয়াস বলতে কি বুঝাবো? যেগুলো হচ্ছে আপনার ধরেন পরিমাপ করা যায়, বাট হচ্ছে সেগুলোকে পয়েন্টে লেখা যায় না। লাইক আমরা যদি বলি ওজন, আপনার ওয়েট কত, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আবার একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ওইখানে দেখো এই যে নিচের দিকে একদম বাম পাশে যদি আসো, পেনটা নিয়ে আসো, এখানে কালার চেঞ্জ করতে পারো। এইটাই কি এখানে দেখো হলুদ কালার আছে, সাদা কালার আছে, ঠিক আছে, এখান থেকে কালার। আচ্ছা ঠিক আছে, যেটা আমরা বলতেছিলাম, আমি আবার নিচে লিখি যেহেতু আমাদের চলে গেছে। কোয়ালিটেটিভ, এখানে আমাদের কি ছিল, যে আমাদের কি বলে 50, আচ্ছা 50, যেটাকে আমরা হচ্ছে কিভাবে কাউন্ট করতে পারবো, বা যেটা হচ্ছে আমাদের পয়েন্টে আসবে না। আর কোয়ান্টিটেটিভ বলতে কি বুঝালাম আমরা, দেখি আমি তো, কোয়ান্টিটেটিভ বলতে কি বুঝলাম, যেটা আমাদের হচ্ছে পয়েন্টে আসবে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি আমাদের ওজন কত হতে পারে, 50 কেজি, আর হচ্ছে 50.1 মানে কি বোঝায়, 50 কেজি 100 গ্রাম। আচ্ছা, তারপরে ধরলাম হচ্ছে যে আমাদের হাইট কত হতে পারে, 5 ইঞ্চি, 5 ফিট 1 ইঞ্চ। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন একটা ক্লাসের ছাত্র, সে কিন্তু 50.5 হতে পারে না, বা হচ্ছে 30.2 হতে পারে না, কিন্তু আমাদের ওয়েট কিন্তু হতে পারে। বা আমাদের হচ্ছে দেখেন এই যে আমাদের হাইট কিন্তু হতে পারে, সেটা আমরা দশমিকে ক্যালকুলেট করতে পারি।
বা কিন্তু আমাদের এই যে স্টুডেন্ট, এটা কিন্তু আমরা দশমিকে করতে পারি না, সেটাকে আমাদের কীভাবে লিখতে হয়, একটা ইন্টিজার নাম্বারই লিখতে হয়। তাহলে কোয়ালিটেটিভ বলতে আমরা কি বুঝতে পারলাম, যেটাতে হচ্ছে আমাদের দশমিক আসবে না, যেটাতে আমাদের পূর্ণ একটা সংখ্যা আসবে। আর কোয়ান্টিটেটিভ বলতে কি বোঝায়, যেটাকে আমরা হচ্ছে এই যে এভাবে দশমিক সংখ্যায় আনতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমাদের কি ছিল, যে পপুলেশন আর স্যাম্পল বলতে কি বোঝায়। আচ্ছা, পপুলেশন আর স্যাম্পল হচ্ছে, দেখেন যখন আমরা ধরলাম আমাদের ইউনিভার্সিটি ইউআইইউ, এখানে হচ্ছে আমরা ইউআইইউ নিয়ে কাজ করব। এখন ইউআইইউতে দেখা যাবে যে ধরলাম আমরা 5000 স্টুডেন্ট আছে, ঠিক আছে, এদের নিয়ে আমরা কাজ করব, এটাকে বলবো আমরা পপুলেশন। ঠিক আছে, এটাকে তাহলে আমরা কি বলবো, যে এটা আমাদের পপুলেশন। আর যখন বলবো যে ইউআইতে তো আমাদের অনেক ডিপার্টমেন্ট আছে, তো আমরা যেহেতু সিএসসি, আমরা লিখলাম যে সিএসসি ডিপার্টমেন্টের আমরা হচ্ছে 50 জন স্টুডেন্টকে নিয়ে কাজ করব। এভাবে এই 50 জন স্টুডেন্টকে দিয়ে এটা হচ্ছে কি স্যাম্পল। আচ্ছা, তাহলে পপুলেশন বলতে কি বুঝি, একটা ধরলাম একটা ইনস্টিটিউটের সকল মানুষ যখন আমরা বলবো তখন সেটাকে বলবো আমরা পপুলেশন, এটা হচ্ছে পপুলেশন ডেটা। আর হচ্ছে যখন আমরা বলবো যে 50, তার মানে কি, যে এই 500 থেকে কিন্তু 50 এসেছে, যে এই 5000 স্টুডেন্টের মধ্যে আমরা 50 জন স্টুডেন্টকে নিয়ে কাজ করবো, তাহলে এটা আমাদের কি হবে, স্যাম্পল। তো আমরা পপুলেশনের স্যাম্পল কেন বিভাগ করলাম, দেখা যায় আপনি 5000 স্টুডেন্টকে নিয়ে কাজ করতে গেলে আপনার অনেক টাইম ওয়েস্ট হবে, তারপরে হচ্ছে কি বলে অনেক স্পেস লাগবে, অনেক ইনফরমেশন, আমাদের এগুলোতে অনেক সময়ও ব্যয় হবে, অনেক জায়গাও ব্যয় হবে। এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এই পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে কাজ করতে বেশি প্রেফার করি। এখানে তাহলে কি হবে, যখন আপনি 50 জন স্টুডেন্টকে নিয়ে কাজ করবেন তখন হবে যে আপনার সময় খুব কম লাগতেছে, দেখেন আমাদের টাইম খুব কম লাগতেছে। তারপরে হচ্ছে যে আমরা যে এটা স্টোর করে রাখবো, এটা স্টোর করতে আমাদের স্পেসটাও কম লাগতেছে। ঠিক আছে, এই জন্য আমরা কি করি, দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাম্পল নিয়ে কাজ করি। আবার এমন না যে আমরা অলওয়েজ স্যাম্পল নিয়ে কাজ করবো, কারণ দেখা যায় যে অনেক সময় ছোট একটা ভ্যালু দিয়ে বা হচ্ছে মান দিয়ে স্যাম্পল দিয়ে আমাদের হচ্ছে এই পপুলেশনটা আমরা ডিফাইন করতে পারি না, এটা খুব দেখা যায় রেয়ার কেস। তখন আমরা কি করি, পপুলেশন দিয়ে কাজ করি, মানে পপুলেশন ডেটা দিয়ে কাজ করি। তাহলে আই গেস আমরা বুঝতে পারলাম যে স্ট্যাটিস্টিক্স কি, কেন ইউজ করি, আর হচ্ছে ভ্যারিয়েবল ডেটা অ্যান্ড ডেটা টাইপ কি, আর পপুলেশন বা স্যাম্পল কি। মনে রাখবেন যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের আশেপাশের যে পরিবেশ সেটাকে আমরা একটা সংখ্যায় ডিসক্রাইব করার জন্য বা সহজে বোঝার জন্য আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইউজ করি বা হচ্ছে এটা আমরা শিখি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের ইয়াতে যাই, স্লাইডে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের আরও একটা আমি পার্ট রেখেছি, সেটা হচ্ছে সামারাইজিং ডেটা। এটার মধ্যে আমরা শিখবো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বার ডায়াগ্রাম, পাই চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অ্যান্ড দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, স্টিম অ্যান্ড লিফ প্লট। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা চলে যাই পরের স্লাইডে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কি, কোনো একটা ডেটা সেট, এটা হচ্ছে গিয়া কতটুকু জায়গা নিয়ে আছে, বা একটা ডেটা সেটে মানগুলো কিভাবে আছে বা কতগুলো আছে সেটা দেখানোর জন্য আমরা হচ্ছে একটা টেবিল ব্যবহার করি, মানে টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে এইটাকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এখন তার মানে কি হয়, যে আমরা যাতে ওই একটা ডেটা সেট থেকে, ধরেন আমাদের কাছে একটা র ডেটা আছে বিচ্ছিন্নভাবে, সেটাকে আমরা একটা বক্সে রিপ্রেজেন্ট করব। কেন করব, যাতে হচ্ছে সুন্দরভাবে দেখা যায় ডেটাটা বা বোঝা যায় যেখানে কতগুলো ভ্যালু আছে, একটা ইন্টারভ্যালের মধ্যে কতগুলো ভ্যালু আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে অনেক বড় বড় ডেটাকে আমরা হচ্ছে কি ছোটোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর এটা হচ্ছে আমাদের কখন করি বা আমাদের কেন দরকার হতে পারে, ধরেন একটা ক্লাসের 50 জন ছাত্রের নাম্বার দেখার জন্য টিচার হচ্ছে যে একটা বক্স করলো, এটাই হচ্ছে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন বক্স বলতে কি বোঝায় এখানে, যে আমরা ভাগ করে দেখব যে 5 থেকে 10-এর মধ্যে, মানে এই 5 থেকে 10 এই নাম্বারটা কতজন স্টুডেন্ট পেয়েছে, বা 10 থেকে 20 এই নাম্বারটা কতজন স্টুডেন্ট পেয়েছে। এখানে তো হতে পারে যে 10 জন স্টুডেন্টও পেয়েছে, আবার 5 জন স্টুডেন্টও পেয়েছে। এটা আমরা ছোটোবেলায় করেছি, নিশ্চয়ই মনে আছে। এটা হচ্ছে আমাদের একেবারে খুব কী বলবো ভেরি বেসিক পার্ট ছিল আমাদের 9-10-এর। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে দেখে এটাকে মানে বোঝার চেষ্টা করি। এখানে কি আছে, দ্য নাম্বার অফ কমপ্লিট ডেজ দ্য ওয়ার্কার্স ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দেয়ার ওয়ার্ক ডিউরিং দ্য ইয়ার প্রিসাইডিং দ্য ইনকোয়ারি আর অ্যারেঞ্জড বিলো ইন অ্যান অ্যাসেন্ডিং অ্যারে। এখানে একটা অ্যারে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, নাও কনস্ট্রাক্ট দ্য গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল।
এখন আমাদের কি বলছে যে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে ওয়ার্কারদের যারা অ্যাবসেন্ট ছিল তাদের কাজে, ঠিক আছে। এখন তাদের নিয়ে আমাদের হচ্ছে একটা টেবিল বানাইতে হবে যে এই নাম্বারগুলোর মধ্যে কত, ধরেন আমরা বললাম যে আমি একটা কি বলে ইন্টারভাল নিলাম 5 থেকে 10, এর মধ্যে কতগুলো মানুষ হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কি বলে কাজ থেকে অ্যাবসেন্ট ছিল, এটা আমাদের এখানে বের করতে বলছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি। প্রথমত আমাদের এই ডিস্ট্রিবিউশন টেবিল বের করার জন্য কি কি দরকার। সর্বপ্রথম আমরা দেখব যেখানে ছোট ভ্যালু কোনটা 5 আর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা 33। তাহলে হচ্ছে আমি লিখি যে এখান থেকে আমাদের লোয়েস্ট ভ্যালু কত ছিল, আমাদের লোয়েস্ট ভ্যালু এখানে হচ্ছে 5 আর আমাদের হাইয়েস্ট ভ্যালু কত। কি কি লাগবে আমরা তো আগেই দেখে নিচ্ছি। জি ভাইয়া। ওকে, এখানে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এইটাই করে দিল কার্ভটা। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমাদের কি কি দরকার, যে আমাদের একটা লোয়েস্ট ভ্যালু দরকার, আমাদের একটা হাইয়েস্ট ভ্যালু দরকার, আর হচ্ছে আমাদের একটা রেঞ্জ দরকার। রেঞ্জটা আমরা কিভাবে বের করব, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। আমরা কেন এগুলো বের করছি আমরা দেখব পরবর্তীতে। দেখি আমাদের হচ্ছে এখানে দরকার হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কি বললাম আমরা বের করব, এখানে আমি শর্টে লিখছি এল মাইনাস এইচ। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা লোয়েস্ট সরি আমাদের এইচ মাইনাস এল। ওকে, এইচ মাইনাস এল, তার মানে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিলে আমাদের কি চলে আসবে, একটা রেঞ্জ। দেখ লিখলাম আমরা হচ্ছে রেঞ্জ। এরপরে আমরা রেঞ্জটা কেন বের করলাম, আমাদের দরকার একটা ক্লাস। এখন ক্লাস বলতে কি বোঝায়, আমরা ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছিলাম যে ক্লাস ইন্টারভাল, এটার বলতে কি বোঝায় শ্রেণী ব্যাপ্তি। মানে আমরা কত থেকে কতর মধ্যে রেঞ্জ মানে রেঞ্জটা বসাবো, ঠিক আছে, মানে আমাদের ব্যাপ্তিটা বসাবো। লাইক আমি তো বলে ফেললাম তখন 5 থেকে 10 ধরবো, কিন্তু সেটা আসলে আমাদের ভ্যারি করে ডেটা সেটের উপর, যে আমরা কত থেকে কত ইন্টারভালটা নিব, ঠিক আছে। এজন্য আমরা কি বের করলাম, রেঞ্জ। এখন হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে ক্লাসটা বের করব, আমি লিখলাম হচ্ছে যে ক্লাস, আমি লিখলাম হচ্ছে ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা হচ্ছে ধরলাম, আমি আমার মন মতোই একটা হিসাব করলাম। লাইক আমি ধরতে চাচ্ছি যে 5 ঘর, আমি হচ্ছে 5টার ভ্যালু নিয়ে কাজ করবো, বা হচ্ছে 5টা রেঞ্জ। লাইক হচ্ছে এখান থেকে আমি যদি দেখি, আমি বললাম যে আমি 1 2 3 4 5 এতটুকু নিয়ে আগে কাজ করতে চাই, ঠিক আছে। এখন আমি আমার মন মতো একটা ক্লাস ধরলাম, আমি এখানে 5 ধরলাম, আর এখানে যে আমাদের রেঞ্জটা পেয়েছি 20। এখন আমাদের ঘর কতগুলো হবে মেইনলি সেটাই আমরা হচ্ছে এই ক্লাসের মাধ্যমে বের করব। তাহলে 28 ডিভাইডেড 5 দেখি করে কত হবে, এখানে আমাদের ভ্যালু আসে 5.6। তো আমরা সেটাকে ভ্যালুটাকে হচ্ছে সিলিং ভ্যালু নিব, তাহলে আমাদের সিলিং ভ্যালু কত আসবে 6। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে হচ্ছে একটা যেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল সেটা বের করতে হবে। আমি এখানে করে ফেলতেছি। আচ্ছা আমি এই কোয়েশ্চেনটা আবার বুঝাবো, সমস্যা নেই, মানে একটু জাস্ট ধৈর্য ধরে আমার সাথে দেখেন।
আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে এখানে আমি বললাম যে আমরা হচ্ছে যে ক্লাস ইন্টারভ্যাল নিব। তাহলে আমরা কত করে ধরেছি, আমরা হচ্ছে যে, আচ্ছা আমি ফার্স্টে এখানে ভ্যালুগুলো লিখে দিই, সরি। ক্লাস ইন্টারভ্যাল, তারপর হচ্ছে যে ক্লাস ওকে। তাহলে এখানে হচ্ছে যে আমরা ক্লাস ইন্টারভ্যালটা নিব। তো ক্লাস ইন্টারভ্যাল আমরা কত ধরেছিলাম এখানে, যে 5। তাহলে আমরা দেখি 5 থেকে যদি আমি 5 কাউন্ট করি হিসেবে, তাহলে কত যায়? তাহলে আমাদের এখানে হবে যে 5 থেকে 9, তারপরে সেম আবার পরেরটা থেকে শুরু করব, তাহলে আসে 10 থেকে 14, তারপর আবার 15 থেকে 19, 20 থেকে 24, দেন 25 থেকে 29, 30 থেকে 34। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের ক্লাস বাউন্ডারিটা আমরা পরে দেখতেছি, আমরা হচ্ছে ট্যালিটা দেখি এখানে। আচ্ছা এখন আমরা দেখব যে 5 থেকে 9-এর মধ্যে আমাদের হচ্ছে এখানে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4। তার মানে এখানে আমরা কয়টা ট্যালি বসাবো, 4টা। আর ফ্রিকোয়েন্সিতে আমরা লিখব 4। অবশ্যই নিশ্চয়ই আমাদের মনে পড়তেছে যে আমরা এটা ছোটোবেলায় করে আসছি, সেম জিনিস, স্ট্যাটিক্স তেমন কঠিন কিছু না, আমাদের ছোটোবেলার পড়াগুলো জাস্ট একটু ব্রড করে এখানে চলে আসছে। আচ্ছা দেন হচ্ছে 10 থেকে 14, দেখি আমরা 10 থেকে 14-এর মধ্যে আমাদের কতগুলো মান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে আমরা কিভাবে ট্যালিগুলো আঁকবো দেখি, 1 2 3 4, দেন এদিকে 5টা হয়ে গেল, 6 7 8 9 10টা, 11 12 13 14, এই হচ্ছে 15টা। তাহলে এখানে আমাদের কয়টা হলো ভ্যালু, 15টা। আর আমরা ফ্রিকোয়েন্সিতে কি লিখবো, 15টা। তার মানে কি বুঝলাম আমরা, 10 থেকে 14-এর মধ্যে আমাদের কতগুলো মান আছে, সেম 15টা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখব 15 থেকে 19। 15 থেকে 19 আমরা কাউন্ট করি, কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। ওকে, আমরা দেখি একবার 1 2 3, আমরা কি আরেকবার কাউন্ট করবো, 15 থেকে সরি, এখানে আমাদের 21টা হবে। আচ্ছা আমরা আগে দিন লিখি 21টা, তারপর হচ্ছে এখানে আমরা ভ্যালুগুলো বসাই, 4টা 5টা 7 8 9 10, 15টা 20টা, আর হচ্ছে একটা 21টা। এখানে 21টা। আবার হচ্ছে 20 থেকে 24-এর মধ্যে দেখি, 1 2 3 4 5 6টা। তাহলে আমরা কত লিখবো এখানে, 6টা, 1 2 3 4 5টা, একটা 6টা, 6টা। তারপরে হচ্ছে আমরা এখানে দেখবো যে 25 থেকে 29। তো 25 থেকে 29-এর মধ্যে কয়টা আছে, একটা 2টা। আচ্ছা এখানে একটা হচ্ছে 3টা, 1 2 3। দেন হচ্ছে 30 থেকে 34-এর মধ্যে আমাদের জাস্ট একটা ভ্যালুই আছে, হচ্ছে 1। তাহলে এখানে টোটাল ক্যালকুলেট করলে আমাদের আসবে 50। আচ্ছা এখন হচ্ছে আমরা এই দুইটা কেন ফাঁকা রেখেছি, এখানে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও শিখতে পারি, আমরা আগে একটু শিখে রাখি। এটা আমাদের এখানে এটার জন্য কোনো দরকার নেই, কিন্তু এটা হচ্ছে আমাদের পরবর্তীতে দরকার। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, যে ক্রমযোজিত। আর
ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? গণসংখ্যা। তার মানে হচ্ছে আমাদের এই রেঞ্জের মধ্যে এই ভ্যালুগুলো কতবার আছে, তার মানে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমি ছোট করে লিখছি, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি বলতে কি বোঝাচ্ছে? যে আমরা পরপর যোগ করে যাব। লাইক প্রথমে আমাদের শুরু হবে 4, তারপরে 4-এর সাথে আমরা 15 যোগ করব, তাহলে কত হবে? 19। দেন হচ্ছে 19-এর সাথে 21 যোগ করব, তখন কত হবে? 40। আমরা কিন্তু পরপর যোগ করে যাচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে পরপর যোগ করে যাওয়া। লাইক আমাদের প্রথম ইন্টারভ্যালে ছিল আমাদের 4, দ্বিতীয় ইন্টারভ্যালে আমাদের গিয়ে হলো কত? যে 19, তারপরে হচ্ছে যে আমাদের 40, এরপরে কত আসবে? এখানে 46, তারপরে 49 অ্যান্ড দেন 50। দেখুন আমাদের হচ্ছে যে আমরা গণসংখ্যা যখন আমরা ফ্রিকোয়েন্সি এখানে টোটাল করলাম তখন আমাদের 50 পেলাম, কিউমুলেটিভ করার পরেও আলটিমেটলি আমরা 50ই পাবো। এখন এমন হতে পারে আমাদের এক্সামে দেখা যায় যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, আমাদের বলে যে হচ্ছে যে আমি ফ্রিকোয়েন্সিটা বের করতে বলে, তখন হচ্ছে অনেক সময় আমরা মানে বুঝতে পারি না যে আমরা কীভাবে করব বা কেন কোনটা আসলো। বা গ্রাফের ক্ষেত্রে যখন আমরা অনেক ডায়াগ্রাম শিখবো তখন দেখা যাবে যে এই ফ্রিকোয়েন্সি দেওয়া, কিউমুলেটিভ দেওয়া আছে, আমাদের ফ্রিকোয়েন্সি বের করে ডায়াগ্রাম আঁকাতে বলে, তখন হয়ে যায় যে আমরা বুঝতে পারি না, বা আমরা হচ্ছে গিয়ে হঠাৎ করে চলে আসে বা এক্সামের মধ্যে দেখা যায় মাথা নষ্ট হয়ে যায়, কী না কী করবো, কী আসছে না কী আসছে ভাবতে ভাবতে আমাদের সময় চলে যায়। তখন আমরা সিম্পলি কিছু করবো না, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে সেটা তুলে জাস্ট আমরা বিয়োগ করতে করতে চলে আসবো। এখানে আমাদের 50 আছে, আমরা হচ্ছে 50 থেকে কি করব, যে এই যে দেখেন ধরেন আমাদের এটা দেওয়া আছে, ঠিক আছে, এখন আমরা জাস্ট পরপর বিয়োগ করে করে হচ্ছে যে আমরা ফ্রিকোয়েন্সিগুলো লিখে ফেলবো, ঠিক আছে। আমরা নেক্সটটা হচ্ছে আরও দেখবো। আর ক্লাস বাউন্ডারি এখানে কি বোঝায়? ধরেন হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আঁকাবো তখন আমাদের ক্লাস বাউন্ডারি লেখা লাগে। ক্লাস বাউন্ডারি সাধারণত এইভাবে লিখে যে আমরা 5 থেকে 0.5, এই যে 5টা হচ্ছে কমায় দিব, অ্যান্ড 9 থেকে 0.5টা হচ্ছে প্লাস করে দিব। আলটিমেটলি কিন্তু আমাদের সেমই আসতেছে, কিন্তু আমাদের হচ্ছে ডায়াগ্রাম আঁকাতে এইভাবে হচ্ছে লিখতে হয়। লাইক যদি আমরা 5 থেকে 0.5 বিয়োগ করে দিই তাহলে কি আসবে? 4.5। ওকে, আর যদি 9-এর সাথে 0.5 যোগ করে দিই তাহলে কি আসবে? 9.5। দেন সেমভাবে এখানে হচ্ছে 9.5 আর এখানে 14.5। আমি পেনটাতে একটু সমস্যা করতেছে। আচ্ছা, এটাতেও সেম, যে 14.5 and then 19.5, আবার 19.5 into 4.5। সেমভাবে আমরা লিখে যাচ্ছি সবগুলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আবার একটু দেখি কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি যে এখানে কি বলছে। যে এখানে হচ্ছে কি একটা ডেটা সেট দেওয়া আছে যেখানে বলতেছে যে ওয়ার্কাররা হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট করেছে ক্লাস, সরি ওয়ার্কাররা হচ্ছে অ্যাবসেন্ট ছিল তাদের কাজে। এখন সেটার আমাদের একটা ডেটা সেট দিয়েছে, এখন আমাদের জাস্ট এখান থেকে বের করতে বলছে, যে প্রেজেন্ট করতে বলছে। এটা জাস্ট এমন একটা বড় ডেটা সেট দেওয়া। এখন এটাকে আমরা দেখে বুঝতে পারতেছি না যে কত থেকে কত মানুষ বা হচ্ছে অ্যাবসেন্ট আছে আমাদের ওই কাজে। এই জন্য আমরা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বানিয়েছি, বা হচ্ছে সহজে বোঝার জন্য আমরা একটা টেবিল বানিয়েছি। টেবিলের মধ্যে আমাদের কী আছে? একটা ইন্টারভাল, অ্যান্ড তারপরে হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে ট্যালি। তাহলে ক্লাস ইন্টারভালতে আমরা কি বুঝবো? যে 5 থেকে 9-এর মধ্যে আমাদের কতগুলো ফ্রিকোয়েন্সি আছে, বা কতজন মানুষ হচ্ছে যে তারা অফ দিয়েছে বা আসেনি কাজে। আর হচ্ছে যে ট্যালির মাধ্যমে আমরা ট্যালিটা আঁকাই যাতে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করতে ইজি হয়। আচ্ছা ঠিক আছে, এই টেবিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করার জন্য আমাদের কী কী দরকার? একটা লোয়েস্ট ভ্যালু দরকার, একটা হাইয়েস্ট ভ্যালু দরকার, রেঞ্জ দরকার, ক্লাস দরকার।
তাহলে লোয়েস্ট ভ্যালুটা কী করবো আমরা? আচ্ছা, যদি আমাদের এখানে তো ডেটা সেটটা সম্পূর্ণ সাজিয়ে দেওয়া আছে, লাইক অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, কিন্তু এমনও হতে পারে যে এটা উল্টাপাল্টাভাবে দেওয়া থাকতে পারে। তখন আমরা কি করতে পারি, যে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারি। এখানে এমনও থাকতে পারে যে 5-এর পরে 10, দেন হচ্ছে 26, দেন আবার 10, তাহলে এটাকে উল্টাপাল্টাভাবে দেওয়া আছে। দেন আমরা এটাকে কি করব, যে সাজিয়ে নিব, এক কথায় অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব ছোটো থেকে বড় আকারে। তো ঠিক আছে, ফাইন। এরপর আমরা বের করলাম লোয়েস্ট ভ্যালু এখানে আমাদের 5, তারপরে হাইস্ট ভ্যালু হচ্ছে 33, আর রেঞ্জ বের করবো কীভাবে বললাম, যে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিলে, তাহলে হাইস্ট থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিলে কত আসে, 33 - 5, তাহলে আসে 28। আচ্ছা, ক্লাসটা আমি আমাদের মন মতো ধরতে পারি। এখানে যদি আমি হচ্ছে গিয়ে ক্লাস 6ও ধরতাম, আমার কোনো সমস্যা ছিল না। আমরা ক্লাস 6 ধরে যদি আমরা যদি এখানে 6 ধরে কাজটা করতাম, তাহলে আমাদের ক্লাস কত আসতো, এখানে ক্লাসের মান 5। এখন আমরা হচ্ছে 5 কেন ধরলাম বা হচ্ছে 6 কেন ধরলাম না, এটা কোনো ব্যাপার না, আপনি যা ইচ্ছা ধরতে পারেন। আলটিমেটলি ক্লাস যে 6 বের হয়েছে, এটার মানে কি বুঝলাম, যেটা আমাদের 6টা ঘর আছে, 6টা ইন্টারভাল পাবো আমরা। সেটাই হচ্ছে যে আমরা কি বলে ক্লাসের মাধ্যমে হচ্ছে ডিফাইন করলাম, যে 5 ধরে আমাদের কয়টা হবে, ইন্টারভাল হবে 6টা। যদি 6 ধরতাম তাহলে কত হইতো, 5টা। এখানে চাইলে আপনি 28/10 ধরতে পারতেন। তার মানে কি, আমরা হচ্ছে 10টা 1 থেকে 10 এরকম রেঞ্জ নিয়ে কাজ করবো। অ্যান্ড এটার জন্য আমাদের ঘর কয়টা হইতো, 2.8 আর 3 হইতো, বাট সেটা আমাদের তো বুঝতে পারতাম না আমরা। এই জন্য আমরা আমাদের বোঝার জন্য আমরা 5 ধরলাম। ঠিক আছে, ধরে হচ্ছে আমরা ক্লাস ইন্টারভালটা বের করলাম, যে কয়টা ক্লাস হবে আমাদের। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা 5 থেকে 9-এর মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি 4, ট্যালির মাধ্যমে দেখলাম যে ফ্রিকোয়েন্সি 4, তার মানে 5 থেকে 9-এর মধ্যে আমাদের কয়জন ওয়ার্কার অ্যাবসেন্ট, 4 জন। আবার 10 থেকে 14-এর মধ্যে কয়জন অ্যাবসেন্ট, 15 জন। আবার 15 থেকে 19-এর মধ্যে কয়জন অ্যাবসেন্ট, 21 জন। এভাবে করে আমরা বাকিগুলো বুঝতে পারছি বা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে টোটাল হচ্ছে ওয়ার্কার্স কতজন আছে, আমরা এটা কীভাবে বুঝতে পারলাম, এই যে ফ্রিকোয়েন্সি 50, বা আমরা যখন কিউমুলেটিভ বের করলাম, এখান থেকেও দেখলাম আমরা 50। কিউমুলেটিভটা আমরা কীভাবে বের করলাম, যে ফার্স্ট এটা যা আছে আমরা তাই দিব, পরের ভ্যালুটাকে জাস্ট আমরা হচ্ছে সাম করতে করতে চলে আসবো। লাইক ফার্স্টে 4 লিখলাম, দেন এই প্রথমটার সাথে এই যে আমাদের ফ্রিকোয়েন্সির দ্বিতীয়টা যোগ করে দেবো 19, আবার হচ্ছে এই দ্বিতীয়টার সাথে এই যে আমাদের তৃতীয় ইন্টারভ্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা যোগ করে দেবো, তাহলে কত আসলে 40। এভাবে আমরা সাম করতে করতে কততে চলে আসলাম, ফাইনালি 50-তে আলটিমেটলি। তাহলে আমরা বুঝলাম যে আমাদের আসলে 50 জন ওয়ার্কার এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রেখেছি, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা ডায়াগ্রামে চলে আসলাম। আমরা ফার্স্টেই দেখেছি যে হচ্ছে আমাদের সামারাইজিং পার্টের মধ্যে হচ্ছে ডায়াগ্রাম আছে, অনেকগুলো ডায়াগ্রাম আছে। তো আমি এই 3টাকে হচ্ছে একসাথে করলাম দেখানোর জন্য। এখন দেখি যে ডায়াগ্রামগুলো কী বা হচ্ছে আমরা কেন ব্যবহার করি। ফার্স্টে হচ্ছে যে আমাদের বার ডায়াগ্রামটা কি। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা ভ্যালু এখানে, আরেকটা ভ্যালু এখানে মূলত আমরা হচ্ছে যে আমাদের উচ্চতার মাধ্যমে হচ্ছে গিয়ে ডেটাগুলো প্রেজেন্ট করি। আমাদের ডায়াগ্রামের মূল উদ্দেশ্য কি, সবগুলো ডায়াগ্রাম দিয়ে বুঝাই আমরা হচ্ছে আমাদের ডেটা কোনটা কতবার আছে বা কীরকম আমাদের ডেটার পজিশন কোথায় কী আছে, সেগুলো দিয়ে আমরা আসলে এই ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এখন আমাদের ডায়াগ্রাম দেখেন অনেক ধরনের আছে, তো আমি এখানে 3টা নিলাম, বার ডায়াগ্রাম, পাই চার্ট, ডট ডায়াগ্রাম। আমাদের ম্যাক্সিমাম দেখা যায় আমরা যখন কোনো ডেটা রিপ্রেজেন্ট করি সেটা হয়তো বা আমরা পাই চার্ট দিয়ে করি, আর আমরা হয়তো বা বার ডায়াগ্রাম দিয়ে করি। ডট ডায়াগ্রামটা খুবই কম দেখা যায়, তাও আমি হচ্ছে এখানে 3টাই রাখলাম। এখন বার ডায়াগ্রাম নিয়ে বলতেছি। দেখেন, আমরা যখন বিভিন্ন শ্রেণী বা ক্যাটাগরি বুঝাবো, যে হচ্ছে ধরলাম আমরা এখানে আছে হচ্ছে যে একটা বইয়ের কথা চিন্তা করতে পারি, যে আমাদের এই লেভেলের স্টুডেন্টরা কীরকম হচ্ছে যে বই পড়ে। কেউ পড়লো হচ্ছে যে ফিকশন, কেউ পড়লো হচ্ছে যে ধরলাম হরর, আবার কেউ পড়লো হচ্ছে যে নোবেল পড়লো। এরকমের ধরেন এখানে আমাদের 4টা ক্যাটাগরি আছে বইয়ের, এগুলো কেউ পড়লো। এখন আমরা এই হিসাবে ক্যাটাগরি হিসাবে দেখলাম যে ফিকশনের মধ্যে কতগুলো স্টুডেন্ট পড়তেছে, ফিকশন বই 10 জন। ঠিক আছে, ধরলাম আমরা যে 100 জনের মধ্যে আমরা একটা হিসাব করলাম, 100 জন না, আমরা ধরে 100 জন ধরলাম। 100 জনের মধ্যে আমরা 10 জনকে ধরলাম যে হচ্ছে সে ফিকশন বুক পড়তেছে। আবার হচ্ছে যে
এখানে কত আছে ধরলাম, এই ভ্যালুটাকে হচ্ছে ধরলাম 15 জন পড়তেছে হচ্ছে হরর টাইপ যে বইগুলো লেখা হয় ওগুলা। আবার কেউ হয়তো বা এখানে 7 জন দেখা যাচ্ছে নোবেল পড়তেছে, আর বাকি পার্সন দেখা যাচ্ছে হচ্ছে যে 12 জন হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো বই পড়তেছে না। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে আমরা এই বার ডায়াগ্রাম দিয়ে এটা বুঝালাম। ঠিক আছে, এখন যে আমরা বার ডায়াগ্রাম কেন ব্যবহার করি, এই ধরেন আমি যে বললাম যে সবাই বই পড়তেছে, কে কীরকমভাবে বই পড়তেছে, বা হচ্ছে আমি যদি হিসাব করি যে একটা উইকে ধরলাম একটা উইকে ফাহিম নামে একটা ছেলে, সে কোন দিন কতগুলো বই পড়তেছে। ঠিক আছে, এটাও আমরা হিসাব করতে পারি। লাইক আমি যদি তখন এটাকে স্যাটারডে ধরি, আমি এখানে লিখি, আমরা উইক বাদ দিলাম, আমরা 4 দিন ধরলাম, এখানে স্যাটারডে, এখানে সানডে, এখানে হচ্ছে মানডে, এখানে টুয়েসডে। আমি বললাম 4 দিন, 4 দিনের মধ্যে হচ্ছে যে সে উইকে তো ধরেন আমাদের 7 দিন, কিন্তু আমি ধরলাম এখানে 4 দিন, 4 দিনের মধ্যে সে কোন দিন কোন বইটা কতবার পড়তেছে। তো আমি দেখলাম স্যাটারডেতে সে হচ্ছে এই ফিকশন বইটা কতবার পড়তেছে, 10 বার। আচ্ছা, সানডেতে কতবার বই পড়তেছে, আচ্ছা আমরা কোনো বইয়ের ক্যাটাগরি বাদ দিই, আমরা শুধু ডেগুলো হিসাব করি। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ডে। এটা দিয়ে আর একটা এক্সাম্পল আমি সেটা বুঝাবো। ধরেন সানডেতে সে 10টা বই পড়তেছে, ঠিক আছে, বা স্যাটারডেতে সে 10টা বই পড়তেছে, সানডেতে সে পড়তেছে 15টা বই, মানডেতে সে পড়তেছে 7টা বই, এবং টুইসডেতে সে পড়তেছে 12টা বই। দেখেন আমি এখানে ডেগুলো বলে দিলাম, অ্যান্ড সে ফ্রিকোয়েন্সির মাধ্যমে এর নিচে হচ্ছে ক্যাটাগরি যেটাকে বুঝাইলো, এটা হচ্ছে কি আমাদের যে আমাদের কোন কোন ডেতে, আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কতবার পড়তেছে। আমি এখানে লিখি ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি দেখলাম যে সে হচ্ছে 4 দিনে মানে কয়টা বই পড়তেছে। স্যাটারডেতে সে পড়তেছে 10টা, সানডেতে পড়তেছে 15টা, অ্যান্ড হচ্ছে মানডেতে কয়টা, 7টা, আর যে টুয়েসডেতে কয়টা পড়তেছে, 12টা। আমি নর্মালি যদি বলি যে সে হচ্ছে 4 দিনে বই পড়ে, সে 4 দিনে দেখা গেলাম বললাম 50টা বই পড়ে। এখন 4 দিনে যে 50টা বই পড়ে, কোন দিন কতটা পড়ে সেটা তো আপনি নর্মালি বুঝতে পারবেন না। এখন সেটাকে বোঝার জন্যই আমরা হচ্ছে এই বার ডায়াগ্রাম ইউজ করি, ক্যাটাগরি ওয়াইজ হিসাব করে দেন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করি। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে বার ডায়াগ্রাম কি বা কেন আমরা হচ্ছে এটা ব্যবহার করি। ঠিক আছে, এরপরে ধরলাম পাই চার্ট। পাই চার্টে হচ্ছে কি আছে দেখেন, এখানে কি করা হয়েছে যে একটা বৃত্তকে দেখেন কতগুলো পোর্শনে ভাগ করেছে, এখানে 1 2 3 4টা পোর্শনে ভাগ করা হয়েছে, আর এখানে কিছু ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমরা নর্মালি জানি যদি জিনিসটা এখানে কত অ্যাঙ্গেল, এটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে যে আমাদের এই যে পাই চার্টটা করা হয় বা দেখানো হয়। এখন এখানে দেখেন প্রতিটা অংশের ভাগ বোঝানো হয়েছে, কিন্তু এখানে যদি আমরা 4টা এখানেও ক্যাটাগরি ধরি, তাহলে এই ক্যাটাগরিতে পড়ে 22.7%, এখানে বিতে 34.1%, সিতে 15.9%, অ্যান্ড ডিতে 27.3%। আচ্ছা, এখানে কোন জিনিস কত শতাংশ, লাইক এখানে আমরা বললাম যে হচ্ছে যে ডে হিসাবে দেখেন যে এখানে কিন্তু এই যে কোনো আমরা শতাংশ হিসাবে বলি নাই, এখানে কিন্তু আমরা হচ্ছে ডিরেক্ট পূর্ণ সংখ্যাটা বলেছি, যে শনিবারে হচ্ছে 10টা বই পড়ে, আর আমরা টোটাল বইয়ের সংখ্যা কত বলেছিলাম, 50। ঠিক আছে, এখন এখানে আমরা জাস্ট হিসাব করে এটাকে বললাম যে ধরেন যে সে এখানে ধরলাম আমরা স্যাটারডেতে, নর্মালি স্যাটারডেতে হচ্ছে সে 22.7% বই পড়ে, কিসের, এই যে এই 50টা বইয়ের 22.7%। এখন দেখেন নর্মালি 22.7% বই, এটা শুনতে কীরকম লাগে, এটা কিন্তু হয় না, কারণ বইয়ের আপনি এতটুকু পড়ছেন না, আপনি হচ্ছে 22 বলতে পারেন, এখানে আমরা কি বলে ইন্টিজার ধরতে পারি, কিন্তু আচ্ছা ওই এক্সাম্পলটা আমরা বাদ দিই, আমরা অনেক কিছু বলি। ধরেন একটা পরিবারের হচ্ছে যে আমরা মাসিক যে খরচটা হয় সেটা আমরা এই পাই চার্টের মাধ্যমে বের করতে পারি। কীরকমের, ধরেন সে এখানে হচ্ছে তার খাবারের যে বাজেট, আমি ধরলাম যে তার 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকার মধ্যে তার খাবারের খরচ হইতেছে, আমি এখানে ফুড লিখলাম, ফুডের খরচ হইতেছে হচ্ছে যে এই যে 22.7% টাকা। ঠিক আছে, আর তাদের দেখলাম যে হচ্ছে যে কি বলে আচ্ছা এন্টারটেইনমেন্ট, তাদের এন্টারটেইনমেন্টের জন্য আমরা ধরলাম হচ্ছে যে 27.3%, মানে এই টাকাটা তাদের খরচ হচ্ছে। তারপরে হচ্ছে যে তাদের ছেলে মেয়েদের যে পড়ালেখার খরচ, সেটার জন্য ধরলাম যে আমরা হচ্ছে যে
সেটার জন্য আমরা ধরলাম যে হচ্ছে যে 34.1% এটা খরচ হচ্ছে। আমি দিলাম যে এটা হচ্ছে স্টাডি এক্সপেন্স, শর্টকাটে লিখলাম যে ধরলাম যে এটাকে দিলাম আমরা স্টাডি এক্সপেন্স। স্টাডি এক্সপেন্সে কত খরচ হচ্ছে যে 34.1%, কিসের? এই 5,000 টাকার। ঠিক আছে। আর লাস্টে এটা ধরলাম আমরা যে হচ্ছে তার বাসা ভাড়া বা ইলেকট্রিসিটি, এক কথায় বলা যায় তার টোটাল বিলটা। ঠিক আছে, সেটা হচ্ছে কত? 15.9%। এখন দেখেন আপনি কি করলেন, একটা ফ্যামিলির তার হচ্ছে মাসে হচ্ছে 5,000 টাকা খরচ হইতেছে। এখন সেটা কোন খাতে কত পার্সেন্ট খরচ হচ্ছে সেটা আপনারা পাই চার্টের মাধ্যমে বের করতে পারতেছেন। ঠিক আছে, এটা নর্মালি কিন্তু আপনারা হচ্ছে বার ডায়াগ্রামের মাধ্যমেও বের করতে পারতেন, কোনো প্রবলেম ছিল না। কীভাবে করতেন? জাস্ট এখানে হচ্ছে যে আপনি ক্যাটাগরিগুলো লিখে দিতেন, যে ফুড, তারপরে হচ্ছে যে ধরলাম এই যে স্টাডি এক্সপেন্স, তারপর হচ্ছে টোটাল বিল, আর হচ্ছে তাদের এন্টারটেনমেন্টের জন্য খরচ হচ্ছে, সেভাবে আপনি লিখে দিতে পারতেন। কিন্তু সেখানে আপনাদের হতো যে ডিরেক্ট আমাদের টাকার যে পরিমাণ, ইন্টিজার ভ্যালুটা, সেটাও হতো। এখন এখানে কি হচ্ছে দশমিক হতে পারবে না? এটা হচ্ছে হতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনি দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। একটা ডেটাকে আপনি যে কোনো মানে যে কোনো ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, এটা কোনো ব্যাপার না, এটা আপনি আপনার ইচ্ছা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হয়তো পাই চার্ট বুঝতে পারলাম। এখন হচ্ছে দেখি ডট ডায়াগ্রামটা। ডট ডায়াগ্রামটাও সিম্পল। ধরেন হচ্ছে কি আপনি বললেন এই যে এই ক্যাটাগরিতে, ধরেন এখানে হচ্ছে যে ওই সেম, আমি যদি বইয়ের উদাহরণটা দিই তাহলে কি হবে, স্যাটারডেতে আপনি হচ্ছে যে এই 10টা বই পড়লেন, এখানে জাস্ট একটা ডট, আর আপনি এইভাবে ডট ডটও দিয়ে আসতে পারেন, আর আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন। আমি এখানে করে দেখাচ্ছি। ধরেন এখানে লিখলাম আমার 10, এখানে 12, এখানে 14, আচ্ছা এখানে ধরলাম A B, সেম তিনটা নেই, ধরলাম আমি হচ্ছে এই সানডেতে, আমি সরি স্যাটারডেতে আমি হচ্ছে 10টা বই পড়ি। এখন আমি এভাবে ডট ডেটও দিয়ে আসতে পারি, আর আমি চাইলে এইভাবে একটা লাইন ড্র করতে পারি। আবার সেম এখানে যদি বলি আমি যে আমি সানডেতে হচ্ছে যে 12টা বই পড়ি, দেন হচ্ছে তাহলে আমি এবার লাইন দিয়ে আসতে পারলাম, আর আমি হচ্ছে ডট দিয়ে আসতে পারলাম। ঠিক আছে, সেম হচ্ছে বাকি এখানে বললাম যে 14, তাহলে এইভাবে আমরা লাইন দিয়ে আসতে পারি, আর হচ্ছে যে আমরা ডট ডট দিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে ডান। আপনি হচ্ছে সবগুলো আসলে ডায়াগ্রাম আপনি কোনটা ইউজ করতেছেন এটা ব্যাপার না, সবগুলোর সেম কাজ, যে আপনি হচ্ছে আলটিমেটলি কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করতেছেন, বা হচ্ছে যে আপনি ওই যে একটা ফ্যামিলির খরচ দেখাইতেছেন, বা কে কীরকম বই, একটা স্টুডেন্ট কীভাবে বই পড়তেছে উইকে, সেটা দেখাইতেছেন। তো আলটিমেটলি আপনার কাজ হচ্ছে রিপ্রেজেন্ট করা, ডেটা রিপ্রেজেন্ট করা। সেটা আপনি যে কোনো ডায়াগ্রামের মাধ্যমে করতে পারেন, যে কোনো ডায়াগ্রামের মাধ্যমে আপনি ইজিলি সেটাকে শো করলে দেখা যায় যে হচ্ছে আমরা বুঝতে পারি। ধরেন আপনাকে হচ্ছে বড় একটা কি বলে একটা কেস দেওয়া, সেই কেসটা আপনাকে স্টাডি করতে বলছে, যে এই কেসটা স্টাডি করে তুমি হচ্ছে যে একটা সামারি লিখো। তো সামারিটা বলে হচ্ছে যে পাই চার্টের মাধ্যমে লিখো। তাই আপনি দেখেন, আপনি ধরেন 2-3 পেজের একটা কেস আছে, ধরেন এরকমের করে 2-3 পেজের একটা কেস। ঠিক আছে, এখন সেটা স্টাডি করতে আপনার কত টাইম লাগবে বলেন? ধরলাম আমি 10 মিনিট ধরলাম, অ্যাপ্রক্সিমেটলি ধরলাম যে এই 3টা পেজ স্টাডি করতে আমার 10 মিনিট লাগবে। তারপরে আমি বুঝতে পারবো যে এখানে আসলে আমার কি কি ডেটা দেওয়া আছে। কিন্তু আপনি যদি এই পাই চার্টটা দেখেন, খেয়াল করেন, আপনি যদি একবার পড়ে এই পাই চার্টটা হচ্ছে লিখে ফেলেন যে কোন ক্যাটাগরিতে কি কি আছে, অ্যান্ড দেন অন্য কেউ সেটা পড়ে, ধরেন আমি পড়লাম, আমার পরে হচ্ছে আপনি পড়লেন, দেখেন আমি পুরোটা স্টাডি করে হচ্ছে এই পাই চার্টটা বানিয়েছি, আমার কিন্তু টাইম লাগছে পড়তে, দেন হচ্ছে বানাইতে। কিন্তু আপনি যখন ফার্স্টেই পাই চার্টটা দেখবেন যে এখানের মধ্যে সব ইনফরমেশন ইজিলি আগেই দেওয়া আছে, তারপরে আপনি কেসটা পড়তে ধরেন, হ্যাঁ পড়তে আপনার টাইম লাগবে, ধরলাম ওই কেসটা এরপর আপনার পড়তে 10 মিনিট লাগলো, কিন্তু আপনি যখন পাই চার্টটা ফার্স্টেই দেখে ফেললেন, তখন কি হলো যে ওই কেসটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেল যে এই ভাগে এই হচ্ছে গিয়ে পার্সেন্টেজগুলো আছে বা ভ্যালুগুলো আছে, বা এখানে এত শতাংশ কাজ হয়েছে, বা আমাদের যে কোনো ধরনের মান আছে। ঠিক আছে না? তাহলে আপনার কি হবে, ফার্দার যে যে কোনো ধরনের ভ্যালু বের করতে বা ক্যালকুলেশন করতে ইজি হয়ে যাবে জিনিসগুলো। তার মানে এক কথায় আমরা সহজভাবে বোঝার জন্য ডেটা রিপ্রেজেন্ট করি কিসের মাধ্যমে? ডায়াগ্রামের মাধ্যমে। সেটা যে কোনো ডায়াগ্রাম হতে পারে, সেটা পাই চার্ট হতে পারে, বার ডায়াগ্রাম হতে পারে, বা ডট ডায়াগ্রাম হতে পারে। ওকে, দেন হচ্ছে আমরা আসবো যে ওকে আচ্ছা আমি হচ্ছে এখানে বার ডায়াগ্রাম লিখেছি, ধরেন হচ্ছে
এখানে কি বলেছে, আমি এক্সাম্পল রেখেছি কয়টা। The table below shows the number of books available in different sections of the City Public Library as of December 2024. Represent the data using a bar diagram, draw a bar chart and represent this data. তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে, একটা লাইব্রেরিতে যে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ বুক দেওয়া আছে, যে কয়টা কয়টা বই আছে। এখন এটাকে আপনাকে বলছে যে আপনি হচ্ছে এটাকে আমাদের একটা বার চার্ট ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করে দেখান ডেটাকে, ঠিক আছে। এখন ধরেন আমি এটা করে রেখেছি, দেখেন এই মেথডে, এই দেখেন এখানে কি আমরা জাস্ট হচ্ছে ক্যাটাগরিটা লিখলাম নিচে, দেখেন এখানে নিচে আমাদের কি ছিল, যে ওই সেম ক্যাটাগরি ওয়াইজ আমরা লিখলাম, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজটা আমরা লিখলাম। আর উপরে হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি এটাও বলতে পারেন, আর আমাদের কতগুলা বুকস আছে এটা লিখতে পারেন। আচ্ছা নাম্বার আমি লিখলাম, আচ্ছা ফ্রিকোয়েন্সি বা নাম্বার। দেখেন এখানে ফিকশন বইয়ের জন্য কতগুলো বই আছে, দেখেন 14,000 বই। তার মানে ফিকশন বইটা কি আছে, অনেক বেশি। তারপরে নন ফিকশন বইটা, এটা হচ্ছে ক্যাটাগরি। নন ফিকশন বইতে কতগুলো আমাদের বই আছে, 10,000 থেকে একটু কম। এখানে আমরা দেখতে পাচ্ছি কত, যে 9,850। তার মানে যখন দেখেন আপনি নর্মালি, আমি দুইটাই রেখেছি পাশাপাশি, এই টেবিলের মাধ্যমে হ্যাঁ দেখতে পারতেছেন আপনি যে কোনটা কত। বাট আপনি যখন এই বার ডায়াগ্রামটা দেখতেছেন, দেখেন আপনার কাছে মনে হচ্ছে না যে বার ডায়াগ্রামটা বেশি দেখতে ভালো লাগতেছে, কারণ এখানে আমাদের হচ্ছে কি বলে, আমরা তুলনা করতে পারতেছি যে কোনটা বেশি বা কোনটা কম কোনটার থেকে। এটা কিন্তু আমরা সহজেই হচ্ছে বার ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারতেছি। ফিকশনে কতগুলো আছে, 14,000। আবার হিস্ট্রিতে কতগুলো আছে, দেখেন 4,000, অনেক কম আমরা দেখতে পাচ্ছি। বা বাকিগুলোর সাথে আমরা অ্যাট আ টাইম কম্পেয়ার করতে পারতেছি, খুব ইজিলি বুঝতে পারতেছি ডেটাগুলো। বাট এখানে যখন আমরা টেবিলই দেখব, তখন একটু আমাদের কাছে দেখেন কেমন দেখতে কেমন লাগতেছে, যে একটু মানে মনে হইতেছে না যে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে আমাদের একটু ঝামেলা হইতেছে, বা আমরা একটু কম বুঝতে পারতেছি কী রকমের আমাদের কম বেশি জিনিসগুলা। তাহলে এই যে আমরা হচ্ছে কী করলাম, যে এভাবে বার ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে সহজে বুঝতে পারি, সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারি, দেখতে পারি, আমাদের টাইম কম লাগে, ঠিক আছে। এরপরে দেখি হচ্ছে যে আমরা একটা, আচ্ছা এখানে আমাদের আর একটা এই ডায়াগ্রাম আছে, সেটা হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম। ওকে, আচ্ছা দেখেন একটু আগে আমি হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে বলতেছিলাম যে আমি হচ্ছে তার হচ্ছে ডেতে সে ফিকশন বই পড়ে, মানে স্যাটারডেতে ফিকশন বই পড়ে কয়টা, 10টা। আবার সানডেতে বললাম যে হচ্ছে হরর বই পড়ে কয়টা, 14টা। এটাকে হচ্ছে আমরা মাল্টিপল বার ডায়াগ্রামে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে, চলুন আমরা ওই স্লাইডে যাই। এটা আমরা এখানে একটু লিখি, তাহলে ওইখানে আমরা অঙ্কটা করতে পারবো। ধরেন আমি বললাম যে আমার কাছে কি আছে, এখানে আমি এখানে লিখলাম যে আমার কাছে আছে হচ্ছে একটা উইকের কথা বলা আছে। আচ্ছা আমি এখানে দেখি উইক, এখানে আমাদের উইকের কথা বলা আছে, আর আমাদের এখানে বুকসের কথা বলা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে ধরেন স্যাটারডে আমি অল্প সংখ্যক লিখলাম, আর এখানে বুক হচ্ছে ধরলাম আমাদের ফিকশন। সানডেতে ধরলাম হচ্ছে যে থ্রিলার। তারপরে হচ্ছে ধরলাম মানডেতে আছে হরর। এখন দেখেন আমাদের এখানে দুইটা ইনফরমেশন আছে, ঠিক আছে। ও আর এখানে আমাদের ধরেন আমরা কোন বই কতবার পড়ি, এখানে ধরলাম 10, 12, আচ্ছা 15, মানে কয়টা কয়টা বই পড়ি এটা আমি হিসাব করলাম। এখন এখানে আমরা কি লিখবো, যে নর্মালি এখানে আমাদের কি হয়, ফ্রিকোয়েন্সিগুলো আমি এখানে দেখি 5, 10, 15, 20, ঠিক আছে। আমি এখানে 5 ঘর পরপর নিলাম। নর্মালি এটা তো আমরা জানি না, যে আমি একটু বলতে ভুলে গেছি, সরি তার জন্য, যে এটা আমাদের কি এক্স এক্সিস, ঠিক আছে, বা এক্স অক্ষ। আর আমাদের এই পাশটা হয় যে ওয়াই এক্সিস, বা আমি লিখি ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষ, ঠিক আছে। ওকে রান। তো আমরা ওই যে ছোটোবেলায় পড়তাম না, 1 ঘর সমান 1 একক। তার মানে কি আমরা প্রত্যেকটা ঘরের ভ্যালু কি ধরবো, 1 করে ধরবো, ঠিক আছে। আবার লিখতাম আমরা যে 2 ঘর সমান, এই যে এখানে লিখলাম 2 ঘর সমান 1 একক।
এটার আমাদের এখন আপাতত কোনো কাজ নেই, তা আমি জাস্ট এখানে বললাম এমনিতে। আচ্ছা আমরা ধরতে পারি তখন এই যে ধরলাম 1 2, এই দুইটা ঘর সমান আমি কি ধরবো, 1 একক ধরতাম, ঠিক আছে। এই যে ধরতাম যে ওয়াই অক্ষে 1 ঘর সমান একক, এটা ছোটবেলার পর একেবারে, তা আমরা দেখলাম। আচ্ছা এখানে আমি কি বললাম যে আমাদের দুইটা ইনফরমেশন আছে, যে স্যাটারডেতে আমরা ফিকশন বই পড়ি, সানডেতে আমরা থ্রিলার বই পড়ি, মানডেতে আমরা হরর বই পড়ি। তখন আমরা কি করব, ধরলাম যে আমাদের এই রেঞ্জটা এটা হচ্ছে শুধু আমাদের কিসের জন্য, আমাদের এই দুইটা ইনফোকে আমরা হচ্ছে বি এ দিয়ে কী দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ধরলাম যে আচ্ছা এ দিয়ে, এ বি এরপরে যেভাবে আসবে, আচ্ছা সরি এখানে ধরলাম আমরা এ, এটা বি, আচ্ছা এই দুইটাকে ধরবো আমরা হচ্ছে সি, লেখাগুলো এই পাশে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ধরলাম আমরা এতটুকু। এখানে দেখেন আমরা স্যাটারডেতে কয়টা বই পড়তেছি, 10টা। আগে আমরা এটা উঠাই, 10টা বই পড়তেছি আমি, ঠিক আছে। এখন দেখেন এখানে স্যাটারডেতে 10টা বই তো পড়তেছি, কিন্তু কি আর কি আছে, কোন বই পড়তেছি, ফিকশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে স্যাটারডেতে আমি কী করতেছি, 10টা বই পড়তেছি। আর এখানে ধরলাম হচ্ছে যে আর একটা ঘর বানাবো, কেন, এটা হচ্ছে আমাদের ফিকশনের জন্য। এখানে কি লিখবো, স্যাটারডে, আর হচ্ছে ধরেন এখানে ফিকশন। এটা নর্মালি লেখা লাগে না, আমি এখানে জাস্ট বোঝার জন্য বললাম। আবার এই জিনিসটা এমন হতে পারতো যে স্যাটারডেতে আমি হচ্ছে কি বলে, জিনিসটা আবার এমন হতে পারতো, ধরেন আমি স্যাটারডেতে ফিকশন আর হচ্ছে কি বললাম যে থ্রিলার বই, এই যে থ্রিলার বই পড়তেছি কয়টা, এখানে ধরলাম আমরা 10টা পড়তেছি, আর থ্রিলার বই পড়তেছি 5টা। এটা বুঝতে বেশি ইজি হবে, আমরা এই এক্সাম্পলটা খেয়াল করি, এটা বুঝতে আই গেস ওইটার থেকে বেশি ইজি হবে। ধরলাম আমরা হচ্ছে এখানে আমাদের ডে আছে, ঠিক আছে। ক্যাটাগরি কি করলাম আমরা, আচ্ছা ধরলাম ক্যাটাগরি হচ্ছে ডে, আমি আবার লিখি, ক্যাটাগরিতে আমাদের কি আছে, ডে। তাহলে আমরা নিচে এগুলো কি রিপ্রেজেন্ট করব, ডে দিয়ে। এটা হচ্ছে ধরলাম আমরা স্যাটারডে, ইউআর হচ্ছে স্যাটারডে। তাহলে আমরা স্যাটারডেতে ফিকশন বই পড়ি কয়টা, 10টা, থ্রিলার বই করে পড়ি কয়টা, 5টা। আচ্ছা লিখলাম স্যাটারডেতে আমরা ফিকশন বই পড়ি, এটা দিয়ে বুঝাইলাম আমরা হচ্ছে ফিকশন, ঠিক আছে। আর হচ্ছে ছোটোটাকে দিয়ে বুঝলাম আমরা থ্রিলার, আচ্ছা থ্রিলারটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। আবার এখানে নিলাম হচ্ছে আমরা সানডে, এখানে আর একটা পার্ট নিলাম আমরা সানডে, এখানে একটু কেটে দিই। আচ্ছা এখানে নিলাম হচ্ছে আমরা সানডে, সেম জিনিসটাই আমরা হচ্ছে জাস্ট আবার সানডের জন্য করব। সানডেতে আমি ধরলাম, এখানে আমি লিখি সানডেতে আমি ধরলাম আমি ফিকশন বই পড়লাম আবার হচ্ছে 12টা, আর থ্রিলার হয়তো বা পড়লাম সেদিন 15টা। তখন আমাদের কি হবে, ফার্স্টে ধরলাম আমরা ফিকশনের জন্য আঁকাবো, ফিকশনের জন্য আমাদের কয়টা আছে, 12টা। ফিকশনের জন্য হচ্ছে যে আমাদের 12টা, ঠিক আছে, এতটুকু। এইগুলো সব সেম লেন্থের হবে, আমি জাস্ট হচ্ছে চলে আসছে এর জন্য দিয়ে দিলাম, আমাদের বাদ দিয়ে দিই, এটা দরকার নেই, এক্সাম্পলটা বাদ দিয়ে দিই। আচ্ছা তারপর হচ্ছে থ্রিলার বই কয়টা পড়লাম, 15টা। তাহলে দেখেন, আচ্ছা আমরা জাস্ট হচ্ছে স্যাটারডে সানডে দিয়ে করলাম, বাকিগুলো সেম। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে আপনি একই দিনে 2টা বই পড়তেছেন, কতবার পড়তেছেন সেটা হচ্ছে গিয়ে, মানে 2টা বই কতবার করে পড়তেছেন সেটা আমরা এই মাল্টিপল বার ডায়াগ্রামের মধ্যে দেখাচ্ছি। ফার্স্টে আমরা ডায়াগ্রামের যে শুধু বার ডায়াগ্রামের মধ্যে কি দেখলাম, যে আমরা যে কোনো একটা বই পড়তেছি, ঠিক আছে। ধরেন আমরা ফিকশন বইটা পড়তেছি সেম ক্যাটাগরি স্যাটারডেতে, ফিকশন বইটা পড়তেছি কয়বার, আমি দেখলাম যে হচ্ছে এখানে 10 বার, ঠিক আছে। আবার হচ্ছে যে ওই যদি আমি সানডেতে সেম জিনিসটা হিসাব করি, যে ফিকশন বই কয়বার পড়তেছি, 15 বার। সেম বইটা আমি কোন দিন কতবার পড়তেছি সেটা আমি নর্মালি দেখালাম যে হচ্ছে এক বার ডায়াগ্রামের মধ্যে।
আর মাল্টিপল বার ডায়াগ্রামের মধ্যে আমরা কি দেখাচ্ছি, যে সেখানে একটা বই না, সেখানে আমরা দুইটা পড়তেছি। আমরা হতে পারে না আমরা দুইটা বই পড়ি একদিনে, তো তখন দুইটা বই আমরা যখন পড়বো এটা কিভাবে দেখাবো, সেটা আমরা দেখাবো হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রামের মধ্যে। সেম আমাদের নিচে এক্স এক্সিসে কি থাকবে, ক্যাটাগরি থাকবে। এখানে ক্যাটাগরিতে আমরা কি বুঝে গেলাম, যে ডে, ডে হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে লিখলাম, সেট করলাম। আর এখানে আমরা কতবার কোন বই পড়বো ফ্রিকোয়েন্সি, সেটা ওয়াই এক্সিসে লিখলাম। দেন স্যাটারডেতে সেম, আমরা ফিকশন বই আমরা এখানে বলে দিলাম যে এটা হচ্ছে ফিকশন বই, তাহলে ফিকশন বই কয়বার পড়লাম, 10 বার। আবার সেম স্যাটারডেতে আমরা হচ্ছে থ্রিলার বই কতবার পড়লাম, থ্রিলার টাইপের বই পড়লাম হচ্ছে 5 বার। সেম বই দুইটাই আমি হচ্ছে সানডেতে কি কয়বার পড়লাম, ফিকশন পড়লাম হচ্ছে 12 বার। আর হচ্ছে থ্রিলার টাইপের যে বইগুলো আছে সেখানে আমি পড়লাম হচ্ছে যে ধরলাম হচ্ছে যে 15 বার। তো আপনি এখানে কি, তাহলে আমি কি বুঝলাম, যে সেম বইটাই আমি উইকে কোনটা কতবার পড়তেছি সেটা আমি এই মাল্টিপল বার ডায়াগ্রামের মধ্যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তারপরেও হচ্ছে বোঝার জন্য একটা কি বলে টেবিল রেখেছি, আর সাথে সেটার গ্রাফটা রেখেছি। দেখি, আচ্ছা কোয়েশ্চেনটা দেখি কি বললো, দ্য টেবিল বিলো শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ এমপ্লয়িজ ইন ভ্যারিয়াস ডিপার্টমেন্ট। তার মানে হচ্ছে অফ আ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টে হচ্ছে গিয়ে সামথিং কিছু দেখাচ্ছে। তারপর কি বললো, অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপিরিয়েন্স লেভেল ইন 2024। আচ্ছা, তার মানে এখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের হচ্ছে এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছে, এক্সপিরিয়েন্স লেভেলটা কীরকম 2024 সালের অনুযায়ী। সে ডেটাটাকে আমাদের কি বলতেছে, যে মাল্টিপল বার ডায়াগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করতে বলতেছে। তাহলে দেখেন এখানে আমাদের ডিপার্টমেন্ট একটা, তার মানে এখানে কি বুঝলাম, যে আমাদের ধরেন ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি আমাদের এখানে কি পেলাম আমরা, ডিপার্টমেন্টগুলো। এখন এই ডিপার্টমেন্টে দেখেন যে যদি আপনি লেস দেন 5 বছর যদি আপনি হচ্ছে কাজ করেন, তাহলে আপনি কতটুকু হচ্ছে মানে কি করতে পারবেন, ওই যে এক্সপিরিয়েন্স আপনার হবে, ধরলাম আমরা 38.5%, এক্সাম্পল 38.5%। এবং আপনি যদি হচ্ছে 5 থেকে 10 বছর কাজ করেন, তাহলে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, 42.3%। আবার আপনি যদি 10 বছরের অধিক হচ্ছে গিয়ে কাজ করেন, তাহলে আপনি কত পার্সেন্ট গ্যাদার করতে পারবেন আপনার নলেজ, ধরেন 19.2%। এখন এটাকে আমাদের বলছে যে একটা বার ডায়াগ্রামের মধ্যে দেখাতে। তাহলে আমরা কি করবো, ধরেন আমরা আপাতত একটু আঁকার চেষ্টা করি। ধরেন আমি হচ্ছে এখানে কি দিব, আমাদের ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিতে আমি ফার্স্টে কি সিলেক্ট করলাম, ধরেন এইচআর। তারপরে ধরলাম আমাদের হচ্ছে ফাইন্যান্স, তারপর আমাদের ধরলাম হচ্ছে মার্কেটিং। ঠিক আছে। আর এখানে তো আমাদের যে ওয়াই এক্সিসে কী হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিসে কী হবে আমাদের বললাম, যে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে এখানে কি বোঝাচ্ছে, যে আমাদের এক্সপিরিয়েন্স কতটুকু হয়েছে। ঠিক আছে। এখন এখানে আমরা ফ্রিকোয়েন্সি বসাবো। ঠিক আছে। এখন দেখি তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হয়। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমি কি বললাম, সেম এখানে হচ্ছে ক্যাটাগরি হয়েছে, ক্যাটাগরাইজড করা হয়েছে। আর উপরে আমাদের কি হচ্ছে যে পার্সেন্টেজটা। ঠিক আছে। যে আমরা কোন মানে কত বছরে কী রকমের হচ্ছে যে কি বলে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারলাম, আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজ অফ এমপ্লয়ি। আচ্ছা 1 মিনিট, আচ্ছা সরি, এখানে আমি একটু ভুল করলাম, যে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী। ঠিক আছে। তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে এখানে এমপ্লয়িজদেরকে হচ্ছে পার্সেন্টেজ মানে কি বলে ভাগ করা হয়েছে, যে কত পার্সেন্ট পিপল হচ্ছে গিয়ে কি বলে এখানে আসে এই এক্সপিরিয়েন্স অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এইচআর ডিপার্টমেন্টে দেখেন আমাদের এখানে ডিফাইন করে দেওয়া আছে যে এই ব্লু কালারটা আমরা কি বুঝি, লেস দেন 5 years। কি বলে গোল্ডেন কালারটা দিয়ে আমরা কি বুঝি, 5 থেকে 10 years। আর মোর দেন 10 yearsের বুঝি আমরা হচ্ছে যে সবুজ কালারটা দিই। দেখেন আমরা ফার্স্টে কি বললাম, যে আমাদের এইচআরে লেস দেন 5 yearsে কতজন এমপ্লয়িজ ছিল, 38.5%। তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে আমি ধরলাম এটাকে 30, আর এখানে আমি হিসাব করলাম 38.5%। আবার এটা যখন আমরা গ্রাফে দেখতাম, তখন হচ্ছে এখানে দেখা যেত ছোট ছোট ঘর আছে।
তখন আমরা হিসাব করতে আমাদের খুব ইজি হইতো যে এটা 31.2 নাকি 30.5 নাকি 38.5, ওইটা হিসাব করতে আমাদের ইজি হয়। যেহেতু এটা আমাদের একটা ছবি, ওইখানে এত হচ্ছে ছোট ছোট ভাগ করে দেওয়া নেই, তাই আমরা দেখে হয়তো বুঝতে পারতেছি এইভাবে যে কোনটা কত পার্সেন্ট। আচ্ছা, দেন সেমই এইচআরে 5 থেকে 10 বছর, এটা কত হবে দেখেন 42.3%। এখানে হচ্ছে 42.3%, 40, এখানে হচ্ছে 42 আর একটু বেশি 3%, 42.3%। ঠিক সেমভাবে মোর দেন 10 ইয়ার্সের কত হবে যে আমাদের পার্সেন্টেজটা এমপ্লয়েড, যে দেখেন 19.2%, এই যে 19.2%, এখানে 20-এর দিকে একটু কম। তাহলে দেখেন সেমভাবে ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে লেস দ্যান 5 ইয়ার্সে কত পার্সেন্ট হয় এই যে এমপ্লয়ি, 34.8%। দেন হচ্ছে 5 থেকে 10 বছরের মধ্যে কত পার্সেন্ট হয়ে যায় তারা, 45.0%, মানে টোটাল হচ্ছে 45। আবার 10 যখন 10 বছর বা তার অধিক হয়ে যায় তখন হয়ে যায় কত দেখুন 20.2%। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারি যে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পার্সেন্টেজ, কিসের পার্সেন্টেজ, যে হচ্ছে এমপ্লয়িজের পার্সেন্টেজ তাদের এক্সপিরিয়েন্সের লেভেল অনুযায়ী, ঠিক আছে, তারা আছে এক্সপিরিয়েন্সের লেভেল অনুযায়ী কতজন এখানে যে কি বলে এমপ্লয়িজ আছে, সেইটাই আমরা হচ্ছে গিয়ে একটা মাল্টিপল বার ডায়াগ্রামের মধ্যে ইজিলি দেখতে পারতেছি। এখন যদি এমন হতো এটা আমরা বার ডায়াগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে দেখেন আমাদের 3টা ডায়াগ্রাম কিন্তু বানাইতে হইতো। লাইক এইচআরের হচ্ছে যে লেস দ্যান 5 ইয়ার্সের জন্য একটা, মানে সরি লেস দ্যান 5 ইয়ার্সের জন্য একটা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিতাম আমরা। দেন বলতাম যে লেস দ্যান 5 ইয়ার্সের জন্য একটা ডায়াগ্রাম, দেন 5 to 10 ইয়ার্সের জন্য একটা ডায়াগ্রাম, দেন আবার বলতাম হচ্ছে মোর দেন 10 ইয়ার্সের জন্য একটা ডায়াগ্রাম। এখন দেখেন 3টা স্টাডি করতে আমাদের কিন্তু একটু ঝামেলা হইতেছে। আপনি যখন 3টা ডায়াগ্রাম একসাথে দেখবেন তখন আপনার একটু কি বলে একসাথে ডেটাটা বুঝতে কষ্ট হবে। তার থেকে আমরা এখন এরপরে কিভাবে আমরা এটাকে মানে মিনিমাইজ করি, যে এটাকে আমরা একসাথে নিয়ে আসলাম। একসাথে কিভাবে হলো, যে আমরা এটাকে হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রামের মধ্যে খুব ইজিলি দেখতে পারতেছি। দেখেন আপনি যদি 3টে ডায়াগ্রাম আঁকাতেন, এখন ওই 3টা দেখতেন, আপনার কত টাইম লাগতো, বুঝতে একটু কষ্ট হতো। কিন্তু আপনি 3টাকে হচ্ছে একসাথে হচ্ছে কি বলেন মার্চ করলাম, মার্চ করার ফলে কী হলো, আপনাকে ডেটাগুলোকে বুঝতে ইজি হলো। ক্যাটাগরি সেম, কিন্তু জাস্ট হচ্ছে ইয়ার্স হিসাবে আপনি দেখেন পার্সেন্টেজগুলো, কিসের পার্সেন্টেজ, এক্সপিরিয়েন্স অনুযায়ী এমপ্লয়িজের পার্সেন্টেজগুলো আপনি দেখেন খুব ইজিলি বুঝতে পারতেছেন। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যে যখন আমাদের অনেকগুলো টাইম বলে দেওয়া থাকবে একটা সেম ক্যাটাগরিতে, বাট অনেকগুলো টাইম বলে দেওয়া থাকবে, অনেকগুলো টাইপ বলে দেওয়া থাকবে, তখন আমরা হচ্ছে যে এই মাল্টিপল বার ডায়াগ্রামটা ইউজ করব। আর যদি আমাদের শুধু হচ্ছে একটা ক্যাটাগরি আর একটাই হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট ভ্যালু বের করতে দেয়, বা নির্দিষ্ট কাজের কতটুকু কী পরিমাণ বা আমরা কাজ করছি সেটা বের করতে দেয়, তাহলে আমরা শুধু বার ডায়াগ্রাম ইউজ করবো। আমাদের এক্সামে নর্মালি হচ্ছে যে এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, আপনাকে আঁকতে দেয় ডায়াগ্রাম, এমন কিছু না। হয়তো বা একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, সেটা হয়তো বা বার ডায়াগ্রাম দেওয়া থাকে। ধরলাম আমাদের এক্সামে হচ্ছে কি একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখন সেই ডায়াগ্রাম থেকে আপনাদের মূলত টেবিল বের করতে বলে। আমরা হচ্ছে সেটা হয়তো নেক্সট ক্লাসে দেখব কীভাবে হচ্ছে একটা ডায়াগ্রাম থেকে টেবিল বের করে, বা হচ্ছে যে ইনফরমেশন কীভাবে হচ্ছে টেবিলে সেট করতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে শুধু আমরা এই ডায়াগ্রামগুলো কি কেন ইউজ করি বা কীভাবে হচ্ছে বুঝতে হয় ডায়াগ্রামগুলো, সেটাই আমরা দেখব। এখন ধরেন আপনাদের দেওয়া আছে এই যে একটা টেবিল থেকে ডায়াগ্রাম, তো আপনাদের এক্সামে থাকবে হচ্ছে এই যে ডায়াগ্রামটা, এটা থেকে হচ্ছে বলবে টেবিল বের করতে। টেবিল বের করে টেবিল থেকে আপনাদের কী দরকার হবে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে গণসংখ্যা, বা হতে পারে যে কিউমুলেটিভ বের করতে বলতে পারে। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমরা পরেরটা দেখি, পাই চার্ট। আচ্ছা দেখেন এখানে হচ্ছে যে কি দেওয়া আছে, একটা পাই চার্ট দেওয়া আছে, বলতেছে যে হচ্ছে অ্যানুয়াল সেল দেওয়া আছে প্রোডাক্ট। আচ্ছা এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, আচ্ছা দেখেন একটা অ্যানুয়াল সেল দেওয়া হচ্ছে, আমাদের হচ্ছে বার্ষিক হচ্ছে আমরা বলি না যে আমাদের বার্ষিক আয় কত হলো, সেই বার্ষিক আয়টা হচ্ছে বের করতে বলছে। কিসের মাধ্যমে বের করতে বলছে, যে হচ্ছে একটা পাই চার্টের মাধ্যমে। এখন দেখেন যখন আমরা একটা হচ্ছে পাই চার্টের মাধ্যমে কি বলে ডেটা রিপ্রেজেন্ট করব, তখন আমরা কিভাবে করতে পারি, শুধুমাত্র যে আপনি করে দেবেন। দেখে এখানে যেখানের মধ্যে এখানে দেখে আপনি এখানে দেখেন, এখানে আপনাদের বার্ষিক সেলটা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন পাই চার্টটা যে আঁকা হয়েছে,
এটা দেখেন কোনটা 36.4, কোনটা 23.1, 7.9। এখানে কি আপনার এই ভ্যালুগুলো আছে? নাই। তাহলে আপনাকে যদি বলে যে আমার হচ্ছে স্মার্টফোন, এটা হচ্ছে আমার বার্ষিক আয় হয়েছে যে 85.4 মিলিয়ন। এখন এটা আমার হচ্ছে তুমি পাই চার্টের মাধ্যমে দেখো। পাই চার্টের মাধ্যমে বলতে কি বুঝায় আমাদের? পাই চার্টে কি থাকে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে ডিভাইড করে হচ্ছে আমাকে দেখাইতে হয় যে কোন পার্টে কতটুকু পড়েছে। তার মানে কোনটা কত বেশি আমার সেল হয়েছে সেটা বুঝতে, বা কত পার্সেন্টেজ আমার সেল হয়েছে সেটাকে বুঝতে আমরা কি করি হচ্ছে যে পাই চার্ট ব্যবহার করি। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনটা কত মিলিয়ন হয়েছে, এই যে সেল হয়েছে আমাদের বার্ষিক বা হচ্ছে অ্যানুয়াল সেল কত 85.4। এখন এটা পার্সেন্টেজে কত আসবে সেটা হচ্ছে আমরা বের করবো। এখন পার্সেন্টেজে কিভাবে হিসাব করে দেখেন, আমি হচ্ছে জাস্ট এটার সাথে হচ্ছে করে দিচ্ছি। আমি একটা হচ্ছে আর একটা ঘর নিচ্ছি, ঘর নিয়ে এটার সাথে আমি জাস্ট অ্যান্সারটা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি যে আমরা এই অ্যান্সারটা কিভাবে বের করব। ওকে, দেখেন এটা আমাদের কিসে বের করতে বলছে? মিলিয়নে বের করতে বলছে। আচ্ছা, এখানে সর্বপ্রথম আমরা হচ্ছে গিয়ে দেখবো যে আমাদের কত 360 ডিগ্রি যেহেতু হচ্ছে পাই চার্টের অ্যাঙ্গেল, বা হচ্ছে কি বলবো, ধরেন আমাদের যদি এই বরাবর আসতো তাহলে আমাদের এটার কোণ কত হইতো 180 ডিগ্রি। এখন যেহেতু আমরা পুরোটাই ক্যাপচার করতেছি এই জন্য আমরা 360 ডিগ্রি লিখলাম। আচ্ছা, এখানে 360 ডিগ্রি। এর আগে আমাদের যেটা করতে হবে যে ধরেন এখানে 100, আচ্ছা এখানে তো 85 আছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে আমরা টোটালটা এখানে ক্যালকুলেট করব। দেখি আমি একটু ক্যালকুলেট করে একটু ভ্যালুটা কত আসতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি এই সেলটা কাউন্ট করি টোটাল, তাহলে আচ্ছা এটাকে হচ্ছে যে সেল বলা আছে, এটাকে আমরা ধরবো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি। আমি কিন্তু ছোট্ট করে লিখি, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসাব করবো, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা টোটাল করি বা সাম করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে 234.5। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কত? 234.5। আচ্ছা, নিচে আমরা লিখবো হচ্ছে যে টোটাল যে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়েছি সাম করলে সেই টোটালটা লিখবো, অ্যান্ড উপরে আমরা যেটার জন্য হচ্ছে গিয়ে পার্সেন্টেজ বের করব সেটা হচ্ছে লিখবো। আর সাথে যেহেতু আমাদের 360 ডিগ্রি হচ্ছে আমরা পাই চার্টে বের করবো, এই জন্য হচ্ছে 360 ডিগ্রি করবো। এখন দেখি এটা আমরা ক্যালকুলেট করে কত আসে। 5.4 কেন? আচ্ছা এক মিনিট, প্রথমে এক সেকেন্ড, একটু আমরা একটু ইন্টারাপশনের জন্য একটু সরি।
আচ্ছা ভ্যালুটা ঠিক আছে Three, 4.5. Okay. আচ্ছা এটার জন্য একটু লিখি এখানে এটার জন্য আসছে 3 এটার জন্য হচ্ছে 3 দেখি ক্যালকুলেট করে দিই ডান আচ্ছা আমরা এখানে দেখি যে এখানে হচ্ছে যে আমাদের যেই কি বলে অ্যানুয়াল সেলের যে চার্টটা আছে মেবি এটাতে একটু প্রবলেম আছে সো আমরা এখান থেকে বের করলাম কিভাবে যে সেলস আমাদের যে এখানে কি দেওয়া আছে যে সেলস দেওয়া আছে এক সেকেন্ড
আচ্ছা, আমাদের হচ্ছে এখানে যে সেলস দেওয়া আছে এটা হচ্ছে যে আমাদের মিলিয়নে দেওয়া আছে, ঠিক আছে। আর এটাকে আমরা কি ধরবো যে ফ্রিকোয়েন্সি। কেন? স্মার্টফোন আমাদের কতগুলো সেল হয়েছে? 85.4%। ল্যাপটপ কতগুলো সেল হয়েছে? আমাদের 42.8। তারপরে হচ্ছে যে ট্যাবলেট কতগুলো সেল হয়েছে? 33.5। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল যে একটা সেল হয়েছে সেটার পার্সেন্টেজ। স্মার্ট ওয়াচেস হয়েছে 18.6 অ্যান্ড টেলিভিশন হয়েছে 54.2। আচ্ছা ঠিক আছে, এখন এটা আমরা একটা পাই চার্টের মধ্যে কীভাবে রিপ্রেজেন্ট করব? আমরা আমাদের ফর্মুলাটা হচ্ছে যে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, যেটা আমরা বের করব সেটার ফ্রিকোয়েন্সি, আর নিচে হচ্ছে আমাদের যে টোটাল ফ্রিকোয়েন্সি। অ্যান্ড দেন আমরা কিসের সাথে গুণ করে দিব? যে 360 ডিগ্রির সাথে আমরা এই মানটাকে গুণ করে দিব। তারপরে আমরা কি পাই? এই ভ্যালুগুলো পাই। এখন আমার এখানে একটু প্রবলেম হচ্ছে যে এগুলো যেহেতু আমাদের হচ্ছে মিলিয়নে দেওয়া, এগুলোকে হচ্ছে আমরা আগে একটা নর্মাল ভ্যালুতে নিব, তারপরে হচ্ছে যে মানে ফ্রিকোয়েন্সিটাকে, তারপর হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটাকে বসায় এখানে টোটাল যে ফ্রিকোয়েন্সি হবে তার সাথে 360 ডিগ্রি গুণ করে দিলে আমাদের হয়তো এই পাই চার্টটা আসবে। বাট তাও আমরা হচ্ছে যে ওইটাকে মিলিয়ন থেকে নর্মালে না কনভার্ট করে আমরা ডিরেক্ট হচ্ছে এইভাবে দেখালাম। এই যে কি বলে 131-এ আপনারা এটাও করতে পারবেন, আমি হচ্ছে দেখাই। দেন হচ্ছে যদি আপনারা একটা পাই চার্ট নেন, এখন 131 ম্যাক্সিমামটা হচ্ছে ধরলাম আমি এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 131, ওকে। দেন হচ্ছে আমরা 65% নিলাম, এটাকে ধরলাম আমরা 65। এখানে পয়েন্টও আছে, আমি দিলাম না পয়েন্টগুলো, কারণ যে পয়েন্টগুলো ধরেন এখানে কোনো একটা পয়েন্ট ছিল, আমি জাস্ট হচ্ছে র মানগুলো নিচ্ছি, আপনারা পয়েন্টগুলো নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, 65। তারপর হচ্ছে 51% দিলাম আমরা, হচ্ছে এতটুকু হচ্ছে 51। তারপরে হচ্ছে 83, জাস্ট এতটুকু পার্ট হচ্ছে রাখলাম আমরা হচ্ছে কত 28-এর জন্য, বাকিটা ধরলাম আমরা হচ্ছে 83। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা লিখে দেবো স্মার্টফোন। 83 হচ্ছে যে টেলিভিশন, এটা হচ্ছে আমরা বাইরের দিয়ে লিখে দিলাম। তো দেখেন একটা এই বার ডায়াগ্রামের মধ্যে এই পাই চার্টের মধ্যে আমরা কি দেখতে পারতেছি যে আমাদের সেলস কোনটার বেশি সেলস হয়েছে, যে হচ্ছে আমাদের স্মার্টফোনের, ঠিক আছে। এরপরে আমাদের সেল কোনটার বেশি? আমাদের হচ্ছে টেলিভিশনের। এরপরে আমাদের সেল কোনটার বেশি? যে হচ্ছে 65-এ কোনটা আছে আমাদের? এই যে 65-এ আছে হচ্ছে আমাদের ল্যাপটপ। এখন তার মানে বুঝতে পারছেন পাই চার্টের মধ্যে হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি সহজে কোনটা কত বেশি পরিমাণে হচ্ছে যে সেল হয়েছে সেটা আমরা এখান থেকে বের করতে পারতেছি। ওকে ডান। দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই, যে হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, এখন হচ্ছে যে আমরা হিস্টোগ্রাম নিয়ে পড়বো। হিস্টোগ্রাম কি বা হচ্ছে আমরা কেন করি? হিস্টোগ্রামও সেম বার ডায়াগ্রামের মতো, এগুলো হচ্ছে কিন্তু বার ডায়াগ্রামে কি থাকে, ধরেন আমরা এখানে বার ডায়াগ্রাম আঁকলাম, এগুলো এমন থাকে একটার পর অনেক একটু আমরা স্পেস দিয়ে লিখি। বাট না, হিস্টোগ্রামে কি হবে, জিনিসগুলো হচ্ছে পাশাপাশি থাকবে। লাইক আমি ধরলাম যে এইভাবে আবার এভাবে, ঠিক আছে। তার মানে হিস্টোগ্রামে হচ্ছে আমাদের জিনিসগুলো পাশাপাশি থাকে, একটা ধারাবাহিক একটা পর্যায়ে মেনটেন করে, কিন্তু মানে যে হিস্টোগ্রামে। বাট আমাদের বার ডায়াগ্রামে সেটা হচ্ছে মেনটেন করে না। ডেটার আমরা হচ্ছে ধরেন কতটুকু একটা শেপ বোঝানোর জন্য, লাইক আমার শেপটা তো এতটুকু হইতে পারে, আবার শেপটা হচ্ছে এইভাবে, এই যে ধরলাম, এই যে কয়েকটা শেপ ধরলাম, আমার একটা ডেটা নিলাম, সেটা হচ্ছে আমাদের কখনো হচ্ছে একেবারে ডিরেক্ট হচ্ছে ছোট থেকে বড় হতে পারে বা কম থেকে বেশি হতে পারে, কখনো হচ্ছে আবার হচ্ছে দেখা যায় উপরে উঠলো মানে একটু বাড়লো আবার কমলো, আবার বাড়লো আবার কমলো। এটা আমরা তাহলে কিসের মাধ্যমে দেখবো? হিস্টোগ্রামের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা দেখি, চলেন। ওকে, এখানে হচ্ছে কি বলা আছে যে দ্য টেবিল শোজ দ্য ডিস্ট্রিবিউশন of weekly studies hour for students in a university survey.
তার মানে ইউনিভার্সিটির একটা সার্ভেতে দেখা গেছে যে হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে কি করে যে উইকলি কত ঘন্টা স্টাডি করে, ঠিক আছে। এটা হচ্ছে যে এখানে আমাদের একটা টেবিল আকার দেওয়া হয়েছে। ওকে, তাহলে এটাতে আমাদের কি করতে বলছে, একটা হিস্টোগ্রাম বানাইতে বলছে। এখন হিস্টোগ্রাম বানানোর জন্য আমাদের কি দরকার, এখানে আমাদের হচ্ছে আরও একটা ঘর দরকার হবে। আমি আমি হ্যাঁ, এখানে হচ্ছে আমি আগেই হচ্ছে একটা ঘর করে রেখেছি। ওকে, আচ্ছা দেখেন এখানে হচ্ছে বলছে কি যে একটা কোয়েশ্চেনটা আমি আবার যাই, বলছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, একটা ইউনিভার্সিটির সার্ভেতে দেখা গেছে যে ইউনিভার্সিটি মানে একটা সার্ভেতে দেখা গেছে যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা উইকলি মানে হচ্ছে কত ঘন্টা পড়ে, ঠিক আছে। তাদের পড়ার একটা এখানে চার্ট এখানে আমরা তৈরি দেখিয়েছে। এখন এখান থেকে আমাদের হিস্টোগ্রাম বানিয়ে দেখাইতে বলছে যে কত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করি। দেখেন এখানে হচ্ছে স্টাডি আওয়ার্স, তার মানে 0.5 থেকে 5.5। এখানে বুঝাইছে যে আপনি 30 মিনিট থেকে ধরেন 5.5 ঘন্টা, কতটুকু এই মধ্যে হচ্ছে গিয়া এই যে কত আমাদের ফ্রিকোয়েন্সি কত যে 6, তার মানে কি এত ঘন্টা কতজন স্টুডেন্ট পড়ে, 6 জন স্টুডেন্ট। আবার যদি দেখি যে 5.5 ঘন্টা থেকে 10.5 ঘন্টা, এটা কজন স্টুডেন্ট পড়তেছে, 18 জন। আবার 10.5 থেকে 15.5, এই যে 15.5, আবার দেখলাম যে হচ্ছে 22 জন স্টুডেন্ট। এভাবে আমরা দেখতেছি যে আমাদের আওয়ারে উইকলি, মানে উইকলি তো আমাদের অনেক আওয়ার হয়, ধরেন কি বলে উইকলি আমাদের এই হিসাবটা করা হইতেছে যে টোটাল 7 দিনে, সরি বললাম যে আমরা হচ্ছে যে 7 দিনের মধ্যে এই কি বলে 30 মিনিট থেকে হচ্ছে যে আপনার 5.5 ঘন্টা, এটার মধ্যে হচ্ছে আমাদের কতজন স্টুডেন্ট হচ্ছে পড়তেছে, মানে কতজন স্টুডেন্ট এতটুকু টাইম পড়তেছে এই 7 দিনের মধ্যে, সে মাত্র 30 মিনিট থেকে 5.5 ঘন্টা পড়তেছে। কতজন স্টুডেন্ট পড়তেছে, 6 জন। আবার দেখেন 5.5 ঘন্টা থেকে 10.5 ঘন্টা, এটা কতজন স্টুডেন্ট পড়তেছে, 18 জন। এটা কিসের হিসাবে করা হয়েছে, উইকলি সে এত ঘন্টা পড়তেছে। এখন আমাকে বলছে যে এটার হচ্ছে যে একটা হিস্টোগ্রাম বানাইতে। এখন হিস্টোগ্রাম বানানোর জন্য এখানে আমাদের আরেকটা কলাম বের করতে হবে, সেটা কি হাইট অফ রেক্টেঙ্গেলস। মানে এটা আপনি যে দেখাবেন এখানে এই পাশে ফ্রিকোয়েন্সি, আমরা নর্মালি এটাকে কি বলবো যে ওয়াই এক্সিসটাকে ফ্রিকোয়েন্সি। আর এখানে আমরা কি দেখাবো, এখানে দেখাবো হচ্ছে যে স্টাডি আওয়ার্স। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন যখন আমাদের ক্লাস উইথ সেম থাকবে, মানে আমরা এটাকে বলতে পারি যে শ্রেণী ব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল, এটা যখন সেম থাকবে তখন আমরা ফ্রিকোয়েন্সিতে যা পাই নর্মালি এই পাশে তাই বসিয়ে দিই। যেমন আমি লিখলাম হচ্ছে এখানে 6, এখানে লিখলাম হচ্ছে 18, লিখলাম 22, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 5। এখন আমরা কথা হচ্ছে যে এটা কি বসালাম, বা আর হচ্ছে কেন সেম টু সেম বসাইলাম, বা অন্য কোনো কেন কিছু ব্যবহার করলাম না। নর্মালি আমাদের হচ্ছে যদি এখানে আমরা হাইটটা বের করছি, এটা আমাদের কিসের হাইট, আমাদের এখানে হচ্ছে যে আমরা হিস্টোগ্রামটা আঁকাবো, এটা কি এমন হবে না এমন, এই যে এরকম হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে এই হাইটটা বের করার জন্য আমরা হচ্ছে এই যে এটার সাহায্য, মানে এই হাইটে আমরা বের করব। এখন কথা হচ্ছে এই হাইটটা আমরা কিভাবে বের করব, এই হাইটটা বের করার রুলস হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ বা ক্লাস ইন্টারভাল। আমি লিখলাম এখানে ক্লাস ইন্টারভাল, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে আপু আপনি যে হাইট ইকুয়ালস টু লিখলেন ফ্রিকোয়েন্সি বাই ক্লাস ইন্টারভাল, বাট আপনি তো এখানে জাস্ট ফ্রিকোয়েন্সিটাকে বসাই দিয়েছেন। হ্যাঁ, এখন আমি কেন বসাই দিয়েছি সেটা বলতেছি। যখন আমাদের ক্লাস উইথ সেম থাকবে, দেখেন আমাদের সবগুলো ইন্টারভালের কত 5, তো আমরা 20 থেকে হচ্ছে 25.5, আমরা এই একটা সময় ধরেছি বা উইকলি এত ঘন্টা ধরেছি। এখানে আমাদের সবগুলোর ইন্টারভাল কি সেম। তাহলে যখন ইন্টারভালগুলো সেম হবে তখন আপনি যদি এটা দিয়ে এটাকে ভাগ দেন, লাইক হচ্ছে এই যে 6/5 করেন, এটা হচ্ছে ধরেন একটা সামথিং 1 পয়েন্ট সামথিং আসবে, এটাতে বোঝানো যাবে না। লাইক আমি এখানে আর কিছু মান নিই, আমি ধরলাম হচ্ছে এখানে 10, 15,
20, 25, ঠিক আছে। আর আমাদের হচ্ছে ক্লাস উইডগুলো সেমই থাকলো, 5 থাকলো, ঠিক আছে। এখন আপনি যদি ভাগ করেন, আমি এখানে যদি প্রতিবার ভাগ করি, তো এটার জন্য আমার ভ্যালু কত আসে 2, এটার জন্য আমার ভ্যালু কত আসে 3, এটার জন্য আমার ভ্যালু কত আসবে যে 4, এভাবে 5। এখন যখন আপনি এখান থেকে হচ্ছে হিস্টোগ্রামটা আঁকাবেন, তখন আমি এখানে দেখাই যে স্টাডি আওয়ার্স ধরলাম আমি এখানে 0.5, এখানে ধরলাম হচ্ছে যে 5.5, আর এখানে ধরলাম হচ্ছে যে কত ধরলাম 10.5। আমি জাস্ট এই ইয়াটাই ধরতেছি, মানে কি বলে এই আওয়ার্সে ধরতেছি, আমি জাস্ট আমি ভ্যালুগুলো ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো চেঞ্জ করছি। এখন আমরা যে ছোটোবেলায় পড়ছিলাম, আপনারা মনে আছে একটু আগে যে আমি বললাম যে এক ঘর সমান এক্স অক্ষে বা এক্স এক্সিসে এক ঘর সমান এক একক, এক ঘর সমান এক একক, বা হচ্ছে আমরা বলতে পারি যে 2 ঘর সমান এক একক, আমরা তো ভেবে পড়ছি তাই না, বা 5 ঘর সমান আমরা এক একক ধরে, বা এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে। এখন আপনি যদি বলেন, এখানে আমি হচ্ছে ধরলাম 2, এখানে হচ্ছে 3, 4, হচ্ছে 5, ঠিক আছে। এখন আমি যদি বলি যে হচ্ছে 5 ঘর সমান হচ্ছে যে 1 একক, আচ্ছা এটা এই পাশে চলে যাচ্ছি, এই পাশে লিখি। আচ্ছা দেখেন, আমরা যদি আচ্ছা নর্মালি এই ডায়াগ্রামটা যদি আঁকাতে চাই, তাহলে কীরকম হইতো? আচ্ছা প্রথমে আমরা এটা আঁকাই, পরে হচ্ছে এটা আঁকাইতেছি, মানে ভাগ করার পর যেটা হয় আমরা সেটা আঁকাই। তাহলে 0.5-এর জন্য আমরা কি পেতাম যে হচ্ছে 2, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ধরলাম, আচ্ছা এটাকে আমরা ধরি, কত জানি এটাকে ধরে 5 ধরে, সরি এটাকে 5 ধরে, যে 5 ধরলে এখানে চলে আসতে হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে, 15, তার মানে হচ্ছে কত 0.5-এ হচ্ছে আমাদের 15, সরি 3, আমরা লিখলাম 3, 10.5-এ ধরলাম যে আমরা 20, এই যে 4, আর হচ্ছে হিস্টোগ্রামে দেখুন 4, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা 5-এর জন্য কত পেলাম যে 1, লেটস সে 1, এখানে এটা আমরা কত দেবো ধরলাম 10, 15, 15.5, ঠিক আছে। আচ্ছা ধরেন এই যে আমরা করছি, এখানে দেখেন আমাদের যখন আমরা ডিভাইড করব, ডিভাইড করার ফলে কি হইতেছে, এই যে মানে ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা হচ্ছে কি দিয়ে ডিভাইড করলাম, আমরা ক্লাস উইড দিয়ে ডিভাইড করলাম। এই যে এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত 3, যদি 5 দিয়ে ভাগ করি এটা 2, 5 দিয়ে ভাগ করলে 4, 5 দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে। এখন সেই হিসাবে আমরা হচ্ছে ভ্যালুগুলো এখানে ইনসার্ট করলাম। এখন যদি আমরা ভ্যালুগুলো ডিরেক্ট বসায় দিই, লাইক হচ্ছে বললাম যে এখানে দেখো একটু মুছে দিচ্ছি এখানে, আমি পড়াটা লিখে দেব। আমি যদি ডিভাইড না করে শুধু হচ্ছে গিয়ে আমি যদি ভ্যালুগুলো বসায় দিই, তাহলে দেখেন 5, কি বললাম জানি, আচ্ছা 10, 15, 20, 0.5, 5.5, 10.5, 15.5। আচ্ছা দেখেন 0.5-এ তাহলে আমাদের কত ছিল, বললাম হচ্ছে 10, এক মিনিট, সমস্যা ঠিক আছে।
0.5 আমাদের কত বললাম যে 10 কালাম, তারপরে হচ্ছে 5. এরপরে দেখেন কত 5.5 এর জন্য কত আমাদের হচ্ছে 15 এই পর্যন্ত আসবে। এরপরে কত কত 10.5 এর জন্য আমাদের হচ্ছে কত 20, আর একটু উপরে দেন, সরি এই যে 0.5 এর জন্য আমাদের কত ছিল 10, আমরা 10 পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে 5.5 এর জন্য আমাদের কত ছিল যে সেটা হচ্ছে 15, ঠিক আছে। দেন হচ্ছে 10.5 এর জন্য আমাদের কত ছিল 10.5 এর জন্য ছিল আমাদের 20, হচ্ছে আমরা এই যে 20 আঁকালাম, ডান। দেন 15.5 এর জন্য আমাদের কত 5, তার মানে সরি হ্যাঁ 5, বেশি হয়ে গেছে 5, সরি এখানে হচ্ছে এখানে এটা হবে, এটার জন্য তুমি লিখে না 15.5 আর এটা হচ্ছে 20.5, আচ্ছা ডান। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন এই ডায়াগ্রামটা বা হচ্ছে এই হিস্টোগ্রামটা আর এই হিস্টোগ্রামটা দেখেন সেম না, কারণ কি যখন আমাদের উইথ সেম হয়ে যায় মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল সেম হয়ে যায় তখন যে কি জানি বলে আমাদের ফ্রিকোয়েন্সিগুলা মানে আপনি কি বলেন যদি হচ্ছে আপনি ইয়াটা মানে হাইটটা বের করতে চান, এই হাইটটা দেখুন ছোট একেবারে, এখানে হয়তো বা ওইভাবে বোঝা যেতেছে না বা আমি আপনাদের ভালো করে বুঝাইতে পারতেছি না, কিন্তু যখন আপনি ক্লাস উইথ সেম হয়ে যায় এবং আপনি মানগুলো হচ্ছে হাইট বের করার জন্য আপনি ডিভাইড করে দেন তখন ভ্যালুগুলো অনেক ছোট হয়ে যায়। আর হচ্ছে সেটা আঁকা না আঁকা সেম কথা, লাইক হচ্ছে ডিভাইড করা না করা সেম কথা। কেন ডিভাইড করা না করা সেম কথা? একে তো দেখেন এই ভ্যালুগুলো ছোট হয়ে যায়, এখানে হয়তো বা অনেক বড় মনে হইতেছে, বাট যখন আমি অ্যাকচুয়াল গ্রাফে আঁকাবো তখন গ্রাফটা হচ্ছে গিয়ে অনেক ছোট হয়ে যায়, আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। আর এছাড়াও আপনি দেখেন এটা আর এটা সেমই কথা আঁকা, এটাও দেখেন আপনি হচ্ছে যদি বলি আমি এখানে যে আমার কত এক ঘর সমান কত 5 একক, এখানে লিখলাম এক ঘর সমান 5 একক, তাহলে কি হবে দেখেন একটা ঘরে আমার ভ্যালু কত, এই প্রথম ঘরে আমার ভ্যালু হয়ে যাবে কত 5, দ্বিতীয় ঘরে ভ্যালু হয়ে যাবে কত 10, তাহলে দেখেন সেম না, আমি 10-এ আঁকাচ্ছি, 10-এ আমি আঁকাইলাম। তারপরে হচ্ছে যে আমি পরে কত বললাম যে হচ্ছে যে 5.5 এর জন্য এখানে হচ্ছে সরি আবার হচ্ছে যে 15 ভ্যালুটার জন্য আমি হচ্ছে আঁকাইলাম কত, এখানে আমার 15 ভ্যালুর জন্য কত পেলাম 3, ঠিক আছে। দেখেন এখানে 3 আঁকাইলাম। আর সেম জিনিস আমি যদি হচ্ছে গিয়ে ডিভাইড না করি তাহলে কি হলো আমার যে আমি 15-তে আঁকাইলাম। আচ্ছা হয়তো আমি বুঝাইতে পারিনি, আবার আমি এটাকে বুঝাচ্ছি যে ধরেন আপনি যদি লেখেন যে এখানে হচ্ছে এক ঘর সমান সমান 5 একক, তাহলে কি হবে এই একটা ঘরের ভ্যালু কত 5 একক হয়ে যেতেছে 5, তাহলে এখানে ভ্যালু হয়ে যাবে 5, এটার 2 ঘরের সমান কত হয়ে যাবে 10, 3 ঘরে হয়ে যাবে কত 15, 4 ঘরে হয়ে যাবে কত 20, ঠিক আছে। তাহলে আপনি দেখেন আলটিমেটলি কি আপনি সেম জিনিসটা সাজাচ্ছেন না, দেখেন 10-এর ঘরে আপনি হচ্ছে একটা কি বলে যে লাইন সেট করলেন, দেন আবার হচ্ছে যে 15-এর ঘরে একটা লাইন সেট করলেন, আবার হচ্ছে 20-এর ঘরেও একটা লাইন সেট করলেন, দেখেন সেম কিন্তু সেম জিনিস। তার মানে যখন হচ্ছে আমার ক্লাস উইথ সেম তখন আমাদের ডিভাইড না করলেও চলে, তখন তাহলে আমরা কি করতে পারি, তখন আমরা সিম্পলি হচ্ছে যে এখানে যেই ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা বসায় দিতে পারি ক্লাস এই যে এখানে হাইটের জন্য মানে আমাদের হাইট বের করার জন্য, ঠিক আছে। আশা করি এখন বোঝা গেছে, বা হচ্ছে পরে যদি আমরা যখন বার ডায়াগ্রামটা হিস্টোগ্রামটা দেখবো তখন হয়তো বাড়িতে ক্লিয়ার হবে। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে যখন ক্লাস উইথ সেম তখন তো এই জিনিসটা আমি এভাবে সেম পাবো, দুইটার একটা আঁকাইলেই চলবে, তখন আমরা এই যে এটাই আঁকাবো, আর ভাগ করার আমাদের এক্সট্রা দরকার নেই, ভাগ করা আবার মান বসানো ওগুলো অনেক ঝামেলা। আর দেখেন এই ইয়াটাকে যদি আমরা হাইট বের করতে চাই 6/5 করি তাহলে দেখেন অনেক ছোট একটা মান চলে আসছে 1 পয়েন্ট সামথিং, তো এটা করলে আমরা এটা আমাদের বসাইতে খুব প্যারা হবে, এই জন্য আমরা কী করবো যে ডিরেক্টলি ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাই আমরা হাইটে বসাই দেবো, রেক্টেঙ্গেলের যে হাইটটা হবে সেটা হচ্ছে মানে এখানে বসাই দেবো, ফাইন।
আর এখানে যদি কোনোভাবে আমাদের 5 এগুলো হচ্ছে ক্লাস উইথ সেম না থাকতো, লাইক এখানে ধরলাম আমরা 5, এখানে 7, এখানে 10, এখানে 11, তখন কি হইতো? লাইক ধরেন এখানে 0.5 থেকে 5.5, তখন আমার ক্লাস উইথ সেম। বাট এখানে 5.5 থেকে 10.5 না হয়ে যদি আমার এখানে 12.5 হইতো, ঠিক আছে, যদি 12.5 হইতো তাহলে আমার ক্লাস উইথ কত হইতো বলেন তো? 7। তার মানে দেখেন আবার সেম এই যে 10 এর ক্ষেত্রেও সেম, আপনার 15 এখানে হইতো না, এখানে কত হইতো? যে 20.5, ঠিক আছে। তো ক্লাস উইথ ডিফারেন্ট, তখন আমরা কি করব? তখন আমরা করব যে এখানে যে রেক্টেঙ্গেলের হাইটটা আছে, যে হাইটটা যে আমরা বের করব, সেই হাইটটা বের করার সূত্র কি? যে হাইট ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি বাই কি করে দিব? ক্লাস উইথ, ঠিক আছে, ভাগ করে দিব। ভাগ করে দেওয়ার পরে আমার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমি এই যে হাইট অফ রেক্টেঙ্গেলে বসাবো, মানে আমার রেক্টেঙ্গেলের হাইটটা কীরকম সেটা বোঝার জন্য আমি এখানে বসাই দেবো, ঠিক আছে। অ্যান্ড দেন যখন আমি হিস্টোগ্রামটা আঁকাবো, লাইক হচ্ছে ধরেন আমি এই হিস্টোগ্রামটা আঁকাবো, তখন এখানে যে ভ্যালুগুলো বসবে, আপনি নর্মালি এখানে 5, 10, 15 যাই লেখেন না কেন, এখানে যে ভ্যালুগুলো থাকবে মানে হাইটের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আপনি এখানে বসাইতে হবে। লেটস সে এখানে থাকলো আপনার 10 প্রথম ঘরে, তাহলে আপনি 0.5-এর জন্য কোথায় বসাইলেন? 10-এ, ঠিক আছে। তারপরে আপনার ধরেন এখানে পরেরটা থাকলো 18, আমি ধরলাম 10, এর পরেরটা হচ্ছে 18 থাকতে পারে। তখন আমি এটা কিসের জন্য? আমার 5.5-এর জন্য, কারণ এটা কিন্তু আমার 0.5। পরে 5.5-এর জন্য আমরা কততে যাব? এই যে 18-তে যে এইভাবে দাগ দেব, ঠিক আছে। আর এইভাবে হচ্ছে বাকি সবগুলো করে যাব। দেখি তাহলে আমরা এটার অ্যান্সারটা হচ্ছে একবার দেখে নিই। এখানে তো পুরো স্লাইডটা ইয়া হয়ে গেছে, সরি। আচ্ছা, আমি তাহলে এটার অ্যান্সারটা অ্যাড করি নিই। এটা হচ্ছে আমি এভাবেই আপনাদের বলে দিলাম, যে তাহলে আমি সুন্দরভাবে একটু লিখে দিই, তাহলে ক্লিয়ার হবে। এই জিনিসগুলো মুছে দিই। সরি একটু ডিস্টার্বের জন্য। অনিক ভাইয়া আপনি আছেন? আমি তো কাজ করতেছি না, সমস্যা। কাজ করতেছি না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমার ভয়েসটা কি আসতেছে? বুঝতে পারতেছি না। হ্যালো, হ্যালো,
আসতেছে আসতেছে আইতেছে। টেক্সট অন করি। সমস্যা করতেছিল না। সমস্যা আচ্ছা, আমার হচ্ছে পাওয়ার পয়েন্টে একটু প্রবলেম করতেছে। আমি হচ্ছে ওপেন করতে পারতেছি না, আই গেস কোনো প্রবলেম। আর তো হয়েছে তো, তো এটা শেষ করি। সরি, আজকে হচ্ছে যে আমার পাওয়ার পয়েন্টে একটু কাজ করতেছে না, আমি খুবই দুঃখিত। আমার আরও অনেক কিছু পড়ানোর ছিল, বাট আমার পাওয়ার প্রেজেন্টেশনটা হচ্ছে কাজ করতেছে না। কী করবো বুঝতে পারতেছি না, যেহেতু ফার্স্ট ক্লাস। আর আমি হয়তো বা অনেক একটু নার্ভাস ছিলাম, এজন্য আমি হয়তো অনেক কিছু ভুলও বলে থাকতে পারি বা মিস্টেক করতে পারি। তার জন্য আশা করি আপনারা কিছু মনে করবেন না, আমার ভুলগুলো মাফ করে দেবেন এক কথায়। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের ক্লাস। আর আমি আমার যে টপিকগুলো বাকি ছিল সেগুলো হয়তো বা আমি পরবর্তী ক্লাসে আবার ভালোভাবে সেগুলো পরবর্তী ক্লাসে বুঝাবো। অ্যান্ড যে প্রথম টপিকগুলো ছিল সেগুলো আমি আজকে যে টপিকগুলো আমি কভার করেছি সেগুলো হয়তো নেক্সট ক্লাসে আমি আবার একবার ওভারভিউ দিব, যাতে হচ্ছে টপিকগুলো আরেকটু ভালোভাবে বোঝা যায়। তাহলে থ্যাংক ইউ আজকের ক্লাস করার জন্য, আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।